নিজের আপন চাচাতো বোনকে স্বামীর পাশে নতুন বউ সেজে দাঁড়িয়ে থাকতে দেখে থমকালো সুনয়না। সে যে কিছুই বুঝে উঠতে পারছে না। না পেরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো স্বামীর পানে। কি হচ্ছে এসব? ওরা এভাবে কেন? নাফিস সুনয়নার দিকে এক পলক তাকিয়ে আচমকা সুমির হাত নিজের হাতের মাঝে নিল। মাথা নত করে বলল, আমরা বিয়ে করেছি নয়ন। আজকে থেকে সুমি আমার স্ত্রী, আর আমার অনাগত সন্তানের মাও। এরকম বিষাক্ত কথা শুনে যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল সুনয়নার। শরীর কেঁপে উঠল তার। কি শুনলো এটা সে? ওরা কি মজা করছে? এটা কি কোনো প্রাঙ্ক? হ্যাঁ হ্যাঁ, কোনো দুষ্টামি হবে। এসব ভেবে নিজেকে সান্ত্বনা দিল সে। মেয়েকে রাগ দেখিয়ে এবার সুনয়না সুমির হাত ছাড়িয়ে বলল, এই সুমি, এগুলো কোন ধরনের দুষ্টুমি? তুমি আর তোমার ভাই এসব বাদ দিবা প্লিজ। আমার কিন্তু টেনশনে এখনই হার্ট অ্যাটাক হবে। জানো তো, বাবু হওয়ার পর থেকে এমনিতেই আমার শরীর ভালো থাকে না। সুমি বোনের হাত ছাড়িয়ে নাফিসের হাত শক্ত করে ধরল। নাফিসা আগলে নিল নববধূকে। এরপর সুনয়নার দিকে তাকিয়ে বলল, এটা কোনো প্রাং না নয়ন, আর না কোনো দুষ্টুমি। সুমি আমার স্ত্রী। আমরা আজই বিয়ে করেছি, আর এটাই সত্য। সবচেয়ে বড় কথা, সুমির গর্ভে আমার সন্তান। আমার রক্ত বড় হচ্ছে। সত্যিটা মেনে নাও। বলে মাথা নত করল নাফিস। সুনয়নার কানে যেন কোনো কথা আর যাচ্ছে না। মনে হচ্ছে কেউ তার কানে গলিত সীসা ঢেলে দিচ্ছে। আর নাফিস, ওর কি একটু লজ্জা হচ্ছে না এসব কথা অকপটে স্বীকার করতে? না, নাফিস বা সুমি কারো চোখে কোনো রকম অনুশোচনা নেই। তারা বিন্দু মাত্র লজ্জিত নয় নিজেদের কাছে। এখনো হাত ধরে আছে তারা। সুনয়না অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে থাকা মানুষটির পানে। এখনো যেন কিছু বিশ্বাস করতে পারছে না সে। 4 বছরের ভালোবাসা, 3 বছরের সংসার, সবই কি তাহলে মিথ্যে ছিল? এত বড় প্রতারণা, এত বড় বিশ্বাসঘাতকতা, তাও ফের নিজের স্বামী আর বোনের কাছে। আচমকা ঘর থেকে ভেসে এলো সুনয়নার 6 মাসের বাচ্চার কান্নার আওয়াজ। ঘুম মনে হয় ভেঙে গিয়েছে বাচ্চাটার। আর কিছু ভাবতে পারল না সে। দৌড়ে গেল তার বাচ্চার কাছে। এদিকে নাফিসের কোনো ভাবাবেগ নেই। সুমির হাত ধরে সে সাধারণভাবেই বাসায় ঢুকলো। আর সুমি, সে এখনো নাফিসের বাহু জড়িয়ে লেপ্টে আছে, যেন কেউ নাফিসকে তার থেকে কেড়ে নিবে। বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে সুনয়না। তার প্রচন্ড কান্না পাচ্ছে, প্রচন্ড। কিন্তু সে কান্না করতে পারছে না। কেন পারছে না সে নিজেও জানে না। বাচ্চাটার দিকে যতবার তাকাচ্ছে ততবার যেন তার বুকটা ফেটে যাচ্ছে। এই বাচ্চাটার ভবিষ্যৎ কি? আচ্ছা, নাফিস এত বড় একটা পাপ করার আগে একবারও কি নিজের মেয়ের কথা ভাবতে পারলো না? বাচ্চাটা তো ওরও। ওর ভবিষ্যৎ কি হবে সে কি একবারও ভেবেছে? মনে পড়লো প্রেগনেন্সির সময়ের কথা। নাফিস সারা দিনে একটিবারও ফোন দিত না। সবসময় সুনয়নাই ফোন দিয়ে খোঁজ নিত। যেখানে নাফিস নিজের বউয়ের খোঁজ নেওয়া তো দূরের কথা, নিজের অনাগত বাচ্চাটার কন্ডিশনের কথাটাও জিজ্ঞেস করতো না। এমনকি রাফা হওয়ার পরও রাফাকে নিয়ে সে ছিল উদাসীন। রাফাকে কোলে নেওয়ার প্রতি ছিল চরম অনাগ্রহ। রাফা রাতে কান্না করলে বালিশ নিয়ে ড্রয়িং রুমে সিঙ্গেল বেডে যেয়ে ঘুমাতো। সুনয়না কষ্ট পেলেও অ্যাডজাস্ট করে নিত। ভাবতো একদিন সব ঠিক হয়ে যাবে। নাফিস আবার আগের মতো কেয়ারিং হয়ে যাবে। কিন্তু সে তো জানতো না যে তার স্বামী দ্বিতীয় নারীতে আসক্ত ছিল। যে নাফিস তার সদ্য জন্মানো মেয়ে রাফার দিকে মুখ ফিরেও তাকায় না, সেই নাফিসই আজ সুমির গর্ভে থাকা তার অনাগত সন্তান নিয়ে এতটা কনসার্ন। সুনয়নার ভাবনার মাঝে নাফিস রুমে আসলো। সাফাই গাইতে গিয়ে বলল, নয়ন, আমি নিজেও জানি না কখন কিভাবে আমি সুমির প্রতি দুর্বল হয়েছি। ও যখন প্রথম আসলো তখন সব ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে ওর সাথে বন্ধুত্ব বাড়লো। তুমি যখন সারাদিনের ক্লান্তির পর ঘুমিয়ে যেতে বা বাসার কাজে ব্যস্ত থাকতে, সুমি এসে আমার একাকিত্ব দূর করত। ঘন্টার পর ঘন্টা আমরা গল্প করতাম। অফিসের ঘটনা, ছোটবেলার ঘটনা, সব ওকে বলতাম। আর ও সব আগ্রহ নিয়ে শুনে থাকতো। ওর সাথে গল্প করতে ভালো লাগতো। মনে হতো আমার কথা শোনার মতো কাউকে পেয়েছি। আমরা একসাথে রাত জেগে মুভি দেখতাম, ফুটবল ম্যাচ দেখতাম। মাঝে মাঝে অফিস শেষে ওর সাথে ঘুরতে যেতাম। ওর পাগলামি, বাচ্চামাগুলো দেখতাম। কেমন জানি ভালো লাগা কাজ করতো। নিজেকে অনেক ফুরফুরে মনে হতো যখন সে পাশে থাকতো। ও তোমার মতো বাস্তববাদী না। ও জীবনকে উপভোগ করতে জানে। বারবার মনে হতো এমনি একজন জীবনসঙ্গী আমি চেয়েছিলাম। একটা সময় যখন আমি অনুভব করলাম আমি ওর প্রতি দুর্বল হচ্ছি,
তখন নিজেকে সরানোর চেষ্টা করেছি। সুমিও চেষ্টা করেছে, কিন্তু আমি বা সুমি আমরা কেউই পারছিলাম না আলাদা থাকতে। পরস্পরের সঙ্গ আমরা বেশ উপভোগ করতাম। এরপর তুমি যখন তোমার প্রেগন্যান্সির 3 মাসে তোমার বাবার বাসায় চলে গেলে, তখন আমি সুমি বাসায় একা। এটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করেছিল। আমি প্রতিদিন অফিস থেকে তাড়াতাড়ি আসা শুরু করলাম, যেন সুমির সাথে সময় কাটাতে পারি। বেশ আনন্দে সময় কাটছিল আমাদের। একদিন আচমকা দেখি সুমি বাসার সামনে একটা ছেলের বাইক থেকে নামছে। রেগে আমার মাথা খারাপ হয়ে গেল সাথে সাথেই। সুমি বাসায় ঢোকার সাথে সাথে ওর সাথে রাগারাগি করলাম। নিজের মনে থাকা গোপন অনুভূতিটাও প্রকাশ করলাম। সুমিও না পেরে আমাকে জড়িয়ে ধরে নিজের ভালোবাসার কথা জানালো। আর সেদিনই আমি আর সুমি প্রথমবার কাছাকাছি এসেছিলাম। এরপর শুরু হলো আমাদের গভীর প্রেম। আমরা ভাবিনি এর পরিণতি কি হবে বা কি হতে পারে। শুধু জানতাম আমরা একে অপরকে প্রচন্ড ভালোবাসি। আর সে ভালোবাসারই চিহ্ন বেড়ে উঠছে সুমির গর্ভে। তাই ওকে আজ স্ত্রীর সম্মান দিয়ে ঘরে তুলেছি আমি। আমি জানি নয়ন, তোমার আমার প্রতি ঘৃণা হচ্ছে। সত্যি বলতে, তোমার রাগ ঘৃণা দুটোই যুক্তিসঙ্গত। কিন্তু আমার কিছু করার নেই। সুমিকে যে আমি ছাড়তে পারবো না। ওকে আমি ভয়ঙ্কর ভালোবাসি। আমার নেশায় পরিণত হয়েছ। ওকে ছাড়া আমি অসম্পূর্ণ। দম বন্ধ লাগে ও পাশে না থাকলে। তুমি আমার উঠতি বয়সের আবেগ ছিলে, আর সুমি আমার ভালোবাসা। তুমি চিন্তা করো না, তোমার আর বাবুর ভরণ পোষণের সব দায়িত্ব আমি নিব। তুমি যদি এ বাসায় থাকতে চাও থেকো, যদি আলাদা বাসায় থাকতে চাও বলো, আমি তোমাকে আলাদা বাসা ভাড়া দিয়ে দিব। তো আর কিছু বলতে পারলো না নাফিস। তার আগেই সুনয়না বলে উঠল, 2 মিনিট সময় দিচ্ছি নাফিস। আমার রুম থেকে এক্ষুনি বের হও। যা কথা বলার তা কাল হবে। দয়া করে বের হও এই রুম থেকে। নাফিস আর কিছু না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে গেল। দরজাটা লাগিয়ে বাথরুমে দৌড়ে গেল সুনয়না। বমি করে দিল সে। এতক্ষণ ধরে খুব ধৈর্য সহকারে নিজের আপন বোন আর স্বামীর পরকীয়ার কাহিনী শুনছিল সে। তার আসলে খুব করে জানতে ইচ্ছে করছিল যে তার ভালোবাসায় কোথায় কমতি ছিল, যে নাফিস এত বড় প্রতারণা করলো। স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক আগে থেকেই নেই নাফিসের সাথে। প্রথমে প্রেগনেন্সির জন্য, আর পরে যখন বাচ্চা হলো, তারপর সুনয়না অসংখ্যবার কাছে আসতে চেয়েছে, কিন্তু নাফিস ফিরিয়ে দিয়েছে। সুনয়নার কাছ থেকে নাকি গন্ধ আসে, গা গুলোয় তার। সেটাও মেনে নিয়েছিল সুনয়না। অপেক্ষায় ছিল নাফিস আবার একদিন এসে আগলে নিবে তাকে, তাদের সন্তানকে। কিন্তু সে তো জানতো না স্বামী যে তার পর হয়ে গিয়েছে অনেক আগে। বোন আর স্বামীর পরকীয়ার কাহিনী শুনে গা গুলিয়ে আসছিল সুনয়নার। ভয়ঙ্কর ভাবে কান্না আসছিল তার। কিন্তু সে কাঁদেনি। ওই যে ছোটবেলা থেকে আর এই গুণ আছে যে ভয়ঙ্কর কিছু ঘটে গেল চোখে পানি আসে না তার। অসম্ভব শক্ত মেয়ে সে। আর এই প্রতারকগুলোর সামনে তো ভুলেও কাঁদবে না সে, ভুলেও না। কি ভেবেছে সুনয়না অবলা, কিছু বলবে না। চুপচাপ চোখের পানি ফেলে সব মেনে নিবে, ওদের মুক্তি দিয়ে দিবে। সুনয়না অবলা না। পরের দিন সকালে নাফিসের ঘুম ভাঙলো ফোনের তীব্র শব্দে। এত সকালে কে ফোন দিল বুঝে উঠতে পারে না নাফিস। এদিকে সুমি নাফিসের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। নাফিস আস্তে করে সুমির মাথাটা বালিশে রাখলো। সুমির মুখের দিকে তাকে হালকা হাসলো নাফিস। কত মায়া ভরা মুখ। নিজেই মনে মনে ভাবলো, মেয়েটা মনে হয় জাদু জানে। এই মেয়েকে ছাড়া সে তার বাকিটা জীবন কল্পনাও করতে পারে না। সুমি ছাড়া তার মনে আর কারোর জন্য কোনো ভালোবাসা বা মায়া নেই। কিভাবে যেন মেয়েটা তার পুরো জীবনটা দখল করে নিয়েছে। তার জীবনে নিয়ে এসেছে আনন্দ, সুখ। নিজের এসব স্বার্থপরের মতো ভাবনার মাঝে নাফিস ভুলেই গেল যে সে তার স্ত্রী সন্তানের প্রতি কতটা অবিচার করেছে। কিভাবে পরকীয়ার মতো পাপের সাথে যুক্ত হয়ে নিজের স্ত্রীকে জীবন্ত মেরে ফেলেছে। নিজের 6 মাসের সন্তানকে একটা অনিশ্চয়তার মাঝে ফেলে দিয়েছে। নাফিসের মনে আজ যেন নেই কোনো অনুশোচনা। নাফিসের চিন্তার মাঝেই তার ফোনটা আবার সজোরে বেজে উঠল। নাফিস বিরক্ত হয়ে ফোন হাতে নিয়ে দেখলো সকাল 7টা বাজে। 9টায় তার অফিস। মনেই নেই। নাফিস ফোন রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে নাফিসের বন্ধু জয় বলে উঠল, এসব কি মামা? তুই তো ভাইরাল। শেষ পর্যন্ত শালির সাথে রঙ্গলীলা। ভালোই ভালোই। জয়ের কথা শুনে নাফিস থ হয়ে গেল। জয় কিভাবে জানলো তার আর সুমির কথা? অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই কিভাবে জানলি? জয় শয়তানি হাসি দিয়ে বলল,
আরে মামা, আমি না, পুরা দেশ জেনে গেছে। ফেসবুকে ঢোক শালা, তুই এখন হট টপিক দেশের। নাফিস ফোন কাটার সাথে সাথে পরক্ষণে দৃষ্টিগোচর হয় যে এতক্ষণে প্রায় 50 জন তাকে ফোন দিয়েছে। সে আর সেদিকে না তাকিয়ে ঢুকে ফেসবুকে। সেখানে জল জল করে উঠে সুনয়নার ঘন্টা 2 আগে করা পোস্ট। আমি সুনয়না আহসান, বয়স 27। আমি একজন ওয়ার্কিং ওমেন আর পাশাপাশি একজন মা। আমার মেয়ের বয়স মাত্র 6 মাস। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি একজন কাপুরুষকে আমার স্বামী হিসেবে পেয়েছি। আমার স্বামী নাফিস শিকদার, যার সাথে আমার কলেজ লাইফ থেকে প্রণয়ের সম্পর্ক, এবং দীর্ঘ 6 বছর প্রণয়ের পরে আমরা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হই। বিয়ের 4 বছর হতে চলল আমাদের, কিন্তু কাল রাতে আমি জানতে পারলাম আমার স্বামী দীর্ঘদিন ধরে পরকীয়ায় লিপ্ত। আর যার সাথে সে পরকীয়া করেছে সে আমারই আপন চাচাতো বোন সুমি। 2 বছর আগে সুমি আমাদেরই শহরের বিএন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয়। বড় বোন হিসেবে ভাবলাম যে ছোট বোন কেন কষ্ট করে হোস্টেলে থাকবে, আমার কাছে বরং সে আরামে থাকুক। কিন্তু তখন তো বুঝিনি আমি নিজে আমার সংসারে সাপ ঢুকিয়েছি। আমার অগোচরে তারা দীর্ঘদিন অনৈতিক সম্পর্ক চালিয়ে গেছে। আমার অনুপস্থিতিতে কখনো আমার বিছানায়, আবার কখনো বা শহরের হোটেলের কামরায় চলতো তাদের পাপ। সে পাপের চিহ্নই নিজের গর্ভে ধারণ করছে সুমি। তাই আমার স্বামী কাল তাকে বিয়ে করে এনেছে। এখন তারা আমার সাজানো সংসারে সাজানো ঘরে ঢুকে রাত্রি যাপন করছে। বিশ্বাস করুন, আমার পুরো প্রেগনেন্সির সময় আমি স্বামীর কোনো সাপোর্ট পাইনি। এমনকি আমার বাচ্চাটা হওয়ার পরেও সে বাবার ভালোবাসা বা যত্ন পায়নি। তবু আমি ধৈর্য ধরেছি, চেষ্টা করেছি স্বামীর মন পাওয়ার। কিন্তু তখন তো বুঝিনি যে আমার স্বামী আর আমার নেই। সে অনেক আগে আরেক নারীর শরীরে সুখ খুঁজে নিয়েছে। যাই হোক, আমার স্বামী এখন ইএইচএম কোম্পানিতে উচ্চ পদে কর্মরত। আশা করি ইএইচএম কোম্পানি এরকম লম্পট পাপী ব্যক্তিকে নিজেদের কোম্পানিতে রেখে নিজেদের রেপুটেশন ডাউন করবেন না। অবশেষে একটি কথাই বলবো, আমার আর আমার মেয়েটির জন্য দোয়া করবেন সবাই। আর এই প্রতারক কাপুরুষের বিচার আমি সৃষ্টিকর্তার হাতেই ছেড়ে দিলাম। পুরো পোস্ট পড়ে দম আটকে আসলো নাফিসের। দৌড়ে গেল সোনাহনার রুমে। কিন্তু একই, রুম সম্পূর্ণ খালি। শুধু ড্রেসিং টেবিলের সামনে স্টিকি নোটে লেখা, ডিভোর্স পেপার পেয়ে যাবে, তাই আমার কাবিনের 20 লাখ টাকা রেডি রাখো। নাফিস যেন এখনো ঘোরের মধ্যে। কি থেকে কি হয়ে গেল? সুমির সাথে সম্পর্ক বা বিয়ের সময় নিজের মান সম্মানের কথা মাথায় আসেনি। কিন্তু এখন মনে হচ্ছে হুট করে সিদ্ধান্ত না নিয়ে আগে সুনয়না থেকে বিচ্ছেদ ঘটিয়ে তারপর সুমিকে বিয়ে করতে হতো। তাহলে কেউই আঙুল তুলতো না। স্বার্থপর নাফিস এখনো নিজের কথাই ভাবছে। কিন্তু সে যে পাপ করেছে তা নিয়ে এখনো নেই কোনো অনুশোচনা। আচমকা নাফিসের ফোনে মেল আসে। নাফিস তা দেখতে গিয়ে যেন আরেকবার ঝটকা খেলো। তার শখের চাকরিটা আর নেই। কারণ হিসেবে দেখানো হয়েছে অফিসের নারী কর্মীরা তার কাছে সেফ না। কোনো চরিত্রহীনকে তারা চাকরিতে রাখবে না। হাঁটু গেড়ে মেঝেতে বসে আছে নাফিস। সুমি গুটি গুটি পায়ে তার কাছে এলো, তারপর কাঁধে হাত দিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো তার দিকে। নাফিস মেঝের দিকে তাকিয়ে জবাব দিল, আমার মান সম্মান শেষ সুমি। সবাই আমাকে নিয়ে মজা নিচ্ছে। নয়ন আমাদের ঘটনা ভাইরাল করে দিয়েছে। আমার শখের চাকরিটাও নেই। সুমি ছুটে গিয়ে তাড়াতাড়ি নিজের ফোন হাতে নিল। দেখলো পুরো ফেসবুক জুড়ে তার আর নাফিসের ছবি ঘোরাঘুরি করছে। আর কত নোংরা নোংরা কমেন্ট। বেশিরভাগ কমেন্টই তাকে গালি দেওয়া হয়েছে। এদিকে তার ইউনিভার্সিটির গ্রুপেও তাকে নিয়ে নোংরা কথাবার্তা চলছে। সুমির চোখ মুহূর্তের মাঝে ঝাপসা হয়ে গেল। এত মানসিক চাপ না নিতে পেরে জ্ঞান হারালো সে। শোবার ঘরে কিছু পড়ার শব্দে দৌড়ে গেল নাফিস। যে দেখলো মেঝেতে জ্ঞানহীন পড়ে আছে সুমি। অনবরত আননোন নাম্বার থেকে ফোন আসছে। সুনয়নার ফোনে। একটু আগেই রাফাকে ওর নানির হাতে তুলে দিয়ে নিজের ঘরে এলো সে। নিজেকে একটু একা সময় দেওয়া বড্ড প্রয়োজন। খুব করে কাঁদতে মন চাচ্ছে তার। এরই মাঝে তার ফোনটা আবার বেজে উঠল। বাধ্য হয়ে রিসিভ করলো সে। রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে ভেসে এলো নাফিসের কণ্ঠ। নাফিস তাচ্ছিল্য সুরে বলল, কি মনে করেছো নয়ন? এই সামান্য ফেসবুক পোস্ট দিয়ে আমাকে শাস্তি দিবে তুমি? হাহ, সেটা তোমার কল্পনা মাত্র। 2 দিন পর আবার আরেক ভাইরাল টপিক আসবে। সেটায় ঢাকা পড়ে যাবে তোমার এই জীবন বৃত্তান্ত। তখন নাফিস আর সুমিকে কেউ আর মনে রাখবে না।
শোনো নয়ন, তুমি আমার আর সুমির বালটাও ছিঁড়তে পারবা না। মামলা দিবা? যাও দাও, কোনো লাভ নাই। তুমি কি ভেবেছো এসব করলে আমি আবার তোমাকে পা ধরে নিয়ে আসবো সংসার করতে? চাবো? ছ্যাঃ, ওই রুচিটাই তো আসে না তোমার প্রতি। আসলে কি জানো তো, তোমার এই বস্তা পচা শরীরটা দেখলে ইদানিং আমার বমি পায়। তোমার প্রতি ফিজিক্যালি কোনো প্রকার অ্যাট্রাকশনও ফিল করি না। ইভেন তোমার চেয়ে সুমির বেড পারফরমেন্সও অনেক ভালো, জানো তো। সুখ কাকে বলে আমি সুমিকে কাছে পেয়ে বুঝেছি। আর শোনো, তুমি হয়তোবা ভুলে যাচ্ছ, আমার বাবার নিজস্ব ব্যবসা আছে, শোরুম আছে, বাড়ি আছে, কোটি টাকা জমি আছে। আমি আমার বাবার একমাত্র ছেলে। তোমার ওই কাবিনের 20 লাখ টাকা আমার কাছে হাতের ময়লা। যদিও চাকরিটা করতাম শখে, তা তুমি জানো ভালো করে। এটা সত্য যে প্রথমে মান সম্মান চাকরি হারানোতে মনটা একটু খারাপ হয়েছিল। পরে ভাবলাম, দূর শালা, কে কি ভাবলো এসব নিয়ে ভাবার টাইম নেই। আজকেই যদি 10 লাখ টাকা ফেলি, এই যারা আমার সমালোচনা করতেছে তারাই আমার পা চাটবে। দুনিয়াতে আসলে টাকার সামনে সব হেরে যায়। শোনো না, তোমার যা মন চায় করো, আমি কিচ্ছু বলবো না। কারণ আমাকে সবাই ভুলে গেল, তোমাকে কিন্তু এই সমাজ ভুলবে না। মৃত্যুর আগ পর্যন্ত ডিভোর্সি নারীর তকমা নিয়েই তো ঘুরতে হবে। দোষ তোমাকেই দিবে যে তুমি স্বামী ধরে রাখতে পারো না। কলঙ্কিত হবে তুমি নয়ন, বলে তাচ্ছিল্য হেসে ফোনটা কেটে দিল নাফিস। পুরোটা সময় সুনয়না ছিল নীরব, চোখ বুজে মনে করতে লাগলো তাদের প্রথম দেখা, তারপর ভালোবাসা। নাফিসের চোখে তার জন্য অগাধ ভালোবাসা, তারপর তাদের বিয়ে, খুনসুটিময় সংসার যার কণায় কণায় ছিল ভালোবাসা। এরপর চোখের সামনে ভেসে উঠল নাফিসের ধীরে ধীরে পরিবর্তন, তার প্রতি অবহেলা আর প্রতারণার ঘটনা। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল নয়নের চোখ থেকে। তারপর নিজেই নিজেকে বলল, আমি তোমাকে ভালোবেসেছিলাম নাফিস, ভয়ঙ্কর ভাবে ভালোবেসেছিলাম। আমার ভালোবাসায় কমতি ছিল না নাফিস। আমি শুরু থেকে এক তোমাতে আসক্ত ছিলাম, এক তোমার প্রতি লয়াল ছিলাম। বিশ্বাস করো, অফিস থেকে ফিরে তোমার ঘামের কাপড় নাকে দিয়ে আমি তার ঘ্রাণ নিতাম। আমার ঘেন্না করতো না। তোমার ঘামের গন্ধ আমার কাছে সুবাসের মতো ছিল। তুমি কি ভেবেছ তুমি পারফেক্ট ছিলে নাফিস? মোটেও না। তোমার মাঝে অনেক খুঁত ছিল, কিন্তু আমি তোমার খুঁতগুলোকেও ভালোবেসেছি। তুমি মনে করেছো তোমাকে শাস্তি দিতে আমি ওসব করেছি, কিন্তু না নাফিস। ওসব করেছি আমি দুনিয়াকে জানাতে যে এই সুনয়না আহসান দুর্বল নয়। আর তোমার শাস্তি, সেটার বিচার আমি আল্লাহকে দিয়েছি। আল্লাহ যখন তোমার বিচার করবে, তখন তুমি বুঝবে যে কত বড় পাপ করেছো তুমি। আমি না হয় নীরব থাকলাম। বড় ভাইজান, কি করে আপনি আমাদের বাসা থেকে বের হয়ে যেতে বলেন? আমার স্বামী বিছানায়, আমার আরেকটা মেয়ে আছে, সামনে ওর এসএসসি পরীক্ষা। আমরা কই যাব ভাইজান? এতক্ষণ সুনয়নার বাবা আমজাদ হোসেনের সামনে এভাবেই আকুতি মিনতি করছিল সুমির মা। আজ সকালে আমজাদ হোসেন তাদের বাড়ি ছাড়তে বলেছে। তাই তো যখন নিজেদের স্বার্থে আঘাত লেগেছে, তখনই ছুটে এসেছে। আমজাদ হোসেন তাচ্ছিল্য হেসে বলল, তোমাদের মতো নিমক হারাম বিষধর সাপের জন্য আমার সংসারে কোনো জায়গা নেই। তোমার চরিত্রহীন মেয়েকে যখন আমার মেয়ের সংসার নষ্ট করতে লেলিয়ে দিয়েছিলে, তখন এসব মাথায় আসেনি? 14টা বছর ধরে তোমাদের সংসারের হাল বয়ে চলছি আমি। এমনকি তোমার মেয়েদের সামান্য চিরুনি কেনার টাকাটাও আমি দিতাম। আমার স্ত্রী সন্তানরা কোনোদিনও এসব নিয়ে অভিযোগ তোলেনি। তারা কখনোই তোমাদের তুচ্ছ তাচ্ছিল্য করেনি। বরং আমার ছেলে মেয়ে তোমার 2 মেয়েকে আপন বোনের মতো যত্ন নিয়েছে। আর তোমরা আমাদের পিঠে ছুরি মারলে, আমার মেয়েটার সংসারটা কেড়ে নিলে, আমার নাতনিটাকে এতিম করলে। ভাইজান, বিশ্বাস করেন, আমি এসব জানতাম না। যখন জেনেছি ততদিনে অনেক দেরি হয়ে গেছে। আমার মেয়েটার ইজ্জত বাঁচাইতে আমি ওদের সঙ্গ দিয়েছি ভাইজান। আর নাফিস বলেছে ওর যেহেতু সামর্থ্য আছে, ও 2 সংসারই চালাবে। আমাদের রাফা মামুনি এতিম হবে না ভাইজান। 2 বোন মিলেমিশে সংসার করবে। এসব শুনে সুনয়না তাচ্ছিল্য হেসে বলল, ওই চরিত্রহীনদের সাথে আমার আর কোনো সম্পর্ক রাখার রুচি নেই। আর আপনার চরিত্রহীন মেয়ে জামাই অনেক বড়লোক কাকি, দয়া করে সেখানে যান। এতদিন আপনাদের মাথায় তুলে রেখেছিলাম, কিন্তু ভাবিনি আমরা দুধ কলা দিয়ে কালসাপ পুষছি। এখন সব জেনেও যদি আপনাদের মতো কালসাপকে না দূরে সরাই, দেখা যাবে আপনারা এর চেয়েও ভয়ঙ্কর ভাবে ছোবল দিবেন। তাই ভদ্রভাবে বলছি, আজ বিকেলের মধ্যেই আমাদের বাড়ি ছাড়েন।
এসব কান্দাকান্দি করে লাভ নেই। নিজের নতুন মেয়ে জামাইয়ের বাসায় যে আশ্রয় নিন, আর যদি কথা না শোনেন তাহলে দারোয়ান ডেকে ধাক্কা মেরে বের করব। অবশ্য আপনারা যে পরিমাণ বেহায়া। নয়ন, আমি তোর বয়সে বড়, ভুলে যাস না। আমজাদ হোসেন এবার আরো রেগে বলল, তোমার এসব কথা শোনার রুচি নেই আমাদের বেলি। তোমার স্বামী সন্তান নিয়ে বের হও, বলে আমজাদ হোসেন ঘরে চলে গেল। এরপর সবাই ধীরে ধীরে স্থান ত্যাগ করলো। দাঁড়িয়ে রইল একা বেলি। নিজের বড় মেয়ের ভবিষ্যৎ ঠিক করতে গিয়ে কি নিজের ভবিষ্যৎ হাতে নিলাম করে দিলেন? জামাই কি তার বাসায় তাদের আশ্রয় দিবে? নাফিস, মা ফোন দিয়েছিল। তো জিনিসপত্র গোছাও তাড়াতাড়ি সুমি, কোচার টাইম হয়ে গেছে। নাফিস, আমার কথাটা শোনো আগে। বলো। বিরক্তি নিয়ে নাফিস বলল। নাফিস, বড় কাকাই মা বাবা আর সানাকে বাসা থেকে বের করে দিয়েছে। বাসা থেকে বের করে দিয়েছে মানে? ওটা তোমাদের বাসা না? না, ওটা বড় কাকাইয়ের বাসা। বড় বাবা প্যারালাইজড হবার পর বড় কাকাই আমাদের ওনার বাসায় থাকতে দিয়েছিল। তাহলে তোমাদের সংসার কিভাবে চলতো? তোমার আর তোমার বোনের পড়াশোনা? ভালোই দামি প্রাইভেট ভার্সিটিতে পড়ো তুমি। সব খরচ বড় কাকাই করতো নাফিস। হুট করে নাফিস মুখ ফসকে বলে উঠল, আর সেই মানুষটার মেয়ের সংসার তুমি ভাঙলে? ইমপ্রেসিভ। সুমি এমন কথা শুনে টাসকি খেলো। তারপর হনহনিয়ে বলে উঠল, দোষ যদি করি সেটা একা আমি না, আপনিও করেছেন নাফিস। আপনিও আপনার স্ত্রী আর সন্তানের সাথে প্রতারণা করেছেন। নাফিস যেন পাত্তাই দিল না সুমির কথা। এত কাহিনীর মাঝে সুমিকে বিরক্ত লাগছে তার। এই তো আজ সকালেই সুমিকে কত ভালো লাগছিল। এত না ভেবে সুমিকে তাড়া দেখিয়ে বলল, আসল কথা বলো সুমি, তুমি এখন কি চাচ্ছ? এত কাহিনী করে লাভ নেই। সুমি আমতা আমতা করে বলল, আমার পরিবারকেও আমাদের সাথে রংপুর নিয়ে যেতে চাই নাফিস। ওখানে ওদের আলাদা বাসা ভাড়া করে দিও। নাফিস 2 মিনিট কপালে আঙুল ঘষে বলল, আচ্ছা, ওদের কোচ স্ট্যান্ডে আসতে বলো। টিকিট কাটা টাকা আছে নাকি ওটাও আমি কেটে দিব? নাফিসের কথায় সুমি বেশ লজ্জা অনুভব করলো। মিনমিনিয়ে বলল, কেটে দাও। নাফিস বিরক্তির নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা। সানা, আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবি না। তোর আর আমার মধ্যে যা ছিল তা আজ থেকে শেষ। শামীম ভাই, এমন বলো না প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ভুল তো আপি করেছে, ওর শাস্তি আমাকে দিচ্ছ কেন তুমি? ভুল যেই করুক না কেন, তোর আপির শরীরে যেই রক্ত, একই রক্ত তোর শরীরেও। নাপাক, পাপী, বিশ্বাসঘাতক তোমরা। তুইও যে তোর আপির মতো চরিত্রহীন, বিশ্বাসঘাতক আর বেশ্যা না, তার কি নিশ্চয়তা? আমার বোনের জীবনটা নিয়ে খেলছে তোর মা বোন। আর কোনোদিন আমার চোখের সামনে আসবি না, ফকিন্নির বাচ্চা। বলেই শামীম ওকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে গেল। এদিকে ছাদে বসে কাঁদতে লাগলো সানা। বিড়বিড়িয়ে বলল, তোর জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল আপি। তোর জন্য আমি আমার ভালোবাসাকে হারালাম। তুই শাস্তি পাবি আপি, ভয়ঙ্কর ভাবে শাস্তি পাবি। আজ থেকে আবার অফিস শুরু সুনয়নার। সকাল থেকে তোড়জোড় শুরু। কাল সারা রাত রাফা জেগেছিল, তাই ঘুমোতে পারেনি সে। তাই তো সকাল সকাল উঠতে এতটা দেরি হয়ে গেল। তাড়াহুড়োর মাঝেই না খেয়ে অফিসের জন্য বের হয়ে গেল সে। অফিসে ঢুকেই সুনয়না টের পেল সবাই তাকে বাঁকা নজরে দেখছে। আসলে এটাই সমাজের বাস্তব রূপ। এই মানুষগুলি 2 দিন আগে ফেসবুকে তার প্রতিবাদী রূপের প্রশংসা করেছে। আজ তারাই সে ডিভোর্সি বলে বাঁকা চোখে দেখছে। দেখুক গা, ওর যায় আসে না। নিজ যোগ্যতায় চাকরি পেয়েছে সে, কারো দয়ায় না। আর সে কারো বাপের খায় না যে মুখ বুজে সব সহ্য করবে। অফিস থেকে বের হয়ে সুনয়না একটা দীর্ঘশ্বাস ফেলল। চেনা মানুষগুলো আজ অচেনার মতো আচরণ করেছে। কেউ বলেছে সে চাকরি করে বলে তার স্বামী পরনারীর প্রতি ঝুঁকেছে। কেউ বা বলেছে তার উচিত হয়নি নিজের অবিবাহিত বোনকে বাসায় আনা। আর তেল আর আগুন একসাথে থাকলে আগুন বাড়বি, এতে নাফিসের দোষ নেই। সব কথার শেষ কথা, দোষ সব সুনয়নার। সে স্বামীকে সন্তুষ্ট রাখেনি বিধায় তার স্বামী অন্য নারীতে আসক্ত হয়েছে। নিজের কলিগদের কথাগুলো মনে পড়তেই তাচ্ছিল্য হাসলো সুনয়না। এদেরকে নিয়ে ভেবে লাভ নেই। কত বছর সে সংসদের সামনে দাঁড়িয়ে ফুসকা খায় না। মূলত নাফিসের চোখে এভাবে রাস্তায় দাঁড়িয়ে খাওয়া ছিল ছোট লোকে। যদিও বিয়ের আগে নাফিস অসংখ্য বার তার সাথে রাস্তায় দাঁড়িয়ে খেয়েছে। বিয়ের আগের কেয়ারিং লাভিং নাফিসের সাথে
সে কোনোভাবেই বিয়ের পরে নাফিসকে মেলাতে পারত না। তবু সে মানিয়ে নিয়েছিল, নিজের ছোটখাটো ভালো লাগা শখকে বাদ দিয়েছিল। এখন কেন জানি মনে হয় সে ভুল করেছিল। নিজেকে তুচ্ছ করে আরেকজনকে ভালোবাসাটাই ছিল তার ভুল। বুঝলাম, তুমি তোমার নতুন বউকে নিজের সাথে ঝুলাই নিয়ে এসেছো, কিন্তু সাথে ওর বাপ মা বোনকেও কি বস্তা বান্ধে এনেছ, নাকি যৌতুক হিসেবে ওরা তোমার ঘাড়ে নাচতে নাচতে চেপে বসেছে? নাফিসের বাবা দেলোয়ার হাসানের কথায় লজ্জায় মাথা কাটা যাচ্ছে সুমির পরিবারের। এদিকে সুমির তো রাগে মাথা ফেটে যাচ্ছে। সুমি ফটফট করে বলে বসলো, বাবা, ওনারা শুধু আজ রাতটা এখানে থাকবে, কালকে নতুন বাসা খুঁজে সেখানে শিফট হবে। সুমির কথা শুনে তাচ্ছিল্য হাসলো দেলোয়ার আহসান, কারণ সে আগে থেকেই জানে সুনয়নার পরিবারের ইতিহাস। বৌমা হিসেবে সুনয়না তার অনেক পছন্দের ছিল, কিন্তু তার ছেলে হীরা চিনল না। হীরা ফেলে ভাঙা কাজ কুড়িয়ে নিয়েছে। কাল অবশ্য সুনয়নার সাথে কথা হয়েছে তার। সুনয়না স্পষ্ট বলেছে, দাদা হিসেবে সে যখন মন চায় নিজের নাতনির সাথে দেখা করতে পারবে। সুনয়নার বাবাকে ফোন দিয়েও মাফ চেয়েছে সে। এবার সুমির দিকে তাকিয়ে বলল, তো বাসা ভাড়াটা কে দিবে? ওই তো আমাকেই দিতে হবে। এতদিন তো নিজের বড় চাচার ঘাড়ে কাঁঠাল ভেঙে খেয়েছ, এখন এসেছে আমার ঘাড়ে। তোমার স্বামী তো বেকার, খাবে তো আমারটাই। আসছে যত সব ছেঁচড়ার দল। শোনো নাফিস, তোমার জীবন, তুমি সিদ্ধান্ত নিয়েছ। এখন ভালোই ভালো নিজের আর নিজের নতুন শ্বশুর বাড়ির দায়িত্ব নাও। আমি এদেরকে এখানে সহ্য করব না। কবে আমার পিঠে ছোবল মারবে, বলে ঘরে চলে গেল সে। এদিকে নাফিসের মা তাহেরাও চুপচাপ স্থান ত্যাগ করলো, যেন এই সংসারের প্রতি তার একরাশ বিতৃষ্ণা। নাফিস এতক্ষণ চুপ থাকলো, এবার মাথা ঘুরছে তার। বাবা কি বলে গেল এসব? বাবা কি তাকে ব্যবসায় বসতে দিবে না তাহলে? রাগের মাথায় সোফায় লাথি মেরে নিজের ঘরে চলে গেল নাফিস। আর ড্রয়িং রুমে স্তব্ধ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল সুমি আর তার পরিবার। বেশি ঝাল দিয়ে ফুসকা খেতে খেতে আচমকা ফুসকা নয়নার তালুতে উঠে গেল। সাথে সাথে পাশ থেকে কে যেন তাকে পানি এগিয়ে দিল। পানির বোতল হাতে নিয়ে নয়না আরেক দফা টাসকি খেলো। নওরোজ ভাই! এবার কাশি একদম নাকে মুখে উঠে গেল নয়নার। নওরোজ আস্তে করে সুনয়নার মাথায় ফু দিতে লাগলো। সুনয়না অবাক হয়ে নওরোজের দিকে তাকিয়ে আছে। পাক্কা 4 বছর পর নওরোজ জাহিনকে দেখলো সে। সেই যে তার বিয়েতে এসেছিল, এরপর আর দেখা হয়নি। আর নওরোজ ভাই তার বেস্ট ফ্রেন্ড নিঝামের বড় ভাই, যে তাকে একটা সময় পাগলের মতো ভালোবাসতো। কিন্তু সুনয়নার বিয়ের পর সে দেশ ছেড়ে চলে যায়। এদিকে নিঝামও অভিমানে সুনয়নার সাথে দূরত্ব তৈরি করে। অবশ্য সুনয়না চাইলেই সেই দূরত্ব গুছাতে পারত, কিন্তু নাফিস নওরোজের বিষয়টা জানত বিধায় সে নিঝামের সাথে তার বন্ধুত্বটা ভালো চোখে দেখত না। সুনয়নাও চাইতো না যে নওরোজের জন্য তার আর নাফিসের মাঝে ভুল বোঝাবুঝি হোক, তাই সেও নিঝাম থেকে দূরে সরে আসে। হাবার মতো এভাবে তাকিয়ে না থেকে পানিটা নে নয়ন। নওরোজের কথায় হুঁশ ফিরে সুনয়নার। তুলতুলিয়া বলে, আসসালামু আলাইকুম নওরোজ ভাই, কেমন আছেন? আমি কেমন আছি তোকে জানতে হবে না, তুই পানিটা খা। সুনয়না পানি খেতে খেতে লক্ষ্য করেন নওরোজ চলে যাচ্ছে। চোখ ঝাপসা হয়ে আসে তার। কত স্মৃতি, কত আনন্দের মুহূর্ত। মনে পড়ে নিঝামের কথাও। এই নাফিসের সাথে ভুল বোঝাবুঝির ভয়ে নিজের ছোট্টবেলার বেস্ট ফ্রেন্ড থেকেও দূরে সরে এসেছিল। আর এখন সেই নাফিসই প্রতারণা করলো, একা করে ফেলে গেল তাকে। আচ্ছা, এখন যদি সে স্বার্থপরের মতো নিজামকে ফোন করে, তাহলে কি নিজাম তাচ্ছিল্য হেসে ওকে অপমান করবে, নাকি ক্ষমা করে দিবে? সুনয়না বাসায় আসার সাথে সাথে কেউ একজন এসে তাকে জড়িয়ে ধরল। তারপর দেওয়া শুরু করলো বাংলা গালি। সুনয়নার বুঝতে দেরি হলো না যে এটা তার বেস্ট ফ্রেন্ড নিজাম। সুনয়না এবার নিজামকে জড়িয়ে ধরে কেঁদে দিল। ভালোবাসা জিনিসটা খুব অদ্ভুত না রে নিজাম? দেখ না আমাকে, নাফিসকে ভালোবেসে নিজের স্বভাব বদলালাম, নিজের ইচ্ছাগুলোকে মাটি দিয়ে তার মতো নিজেকে সাজালাম। এমনকি সে তোকে পছন্দ করতো না বলে তোর সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম। কিন্তু দিন শেষে কি হলো? শুয়োরটা আমারই বোনের সাথে শুলো। ওয়েট ওয়েট, নয়ন, ফাইনালি তুই গালি দিচ্ছিস? অবশেষে আমি আমার বেস্টুরে ফিরে পাইলাম। ভাই রে ভাই, শুকরিয়া আদায় কর যে তুই ওই নরক থেকে আগেই বেঁচে গেছিস। জাস্ট ইমাজিন,
এই যে ধোকাটা তুই 27 বছর বয়সে আসে পাইলি, এটাই যদি তুই 50 বছর বয়সে পাইতি তাহলে কি হইতো? ভাই, তুই এই বয়সে যেভাবে নিজের লাইফ আবার শুরু করতে পারিস, 50 বছর বয়সে তুই সেটা পারতি না। তাই আলহামদুলিল্লাহ ক যে আল্লাহ তোকে আগে ওই নরক থেকে বের করে আনছে। শালি, তুই মনে হয় আমার ডিভোর্সে নিজে অনেক খুশি। তো খুশি হব না? আমার ভোলাবালা ভাইটারে কত নির্মম ভাবে রিজেক্ট করছিলি তুই, খাইছিস না বাস? তাইলে এখন ভাবি বানাই ফেল। সিরিয়াসলি? ঘটকালি করবো নাকি? আমার ভাই কিন্তু এখনো তোর জন্য দেবদাস হয়ে আছে। তোর দেওয়া পুরান চাবির রিং পকেটে লয়ে এখনো ঘুরে। যা, ভাগ। একবার বিয়ে করে শখ মিটছে, আর নাই। তাই চল, এই খুশিতে বার্গার খাই। দুই বান্ধবী মিলে একসাথে পুরনো স্মৃতি মনে করতে লাগলো। আড্ডায় কেটে গেল অনেকটা সময়। খিদায় সুমির আর ওর পরিবারের যা তা অবস্থা। বাসায় আসার পর থেকে নাফিস যে দরজা লাগিয়ে রুমে ঢুকেছে, সে আর বের হয়নি। সুমি যে বেশ কয়েকবার নক করেছে, কিন্তু নাফিস রেসপন্স করেনি। এদিকে নাফিসের বাবাও রেডি হয়ে কোথায় যেন চলে গিয়েছে তখনই। আর নাফিসের মা, সে কেমন জানি রোবটের মতো কিচেনে যে নিজের মতো খাবার খেয়ে খাবার ফ্রিজে রেখে আবার ঘরে ঢুকে গেছে। এদিকে সুমির প্যারালাইজড বাবা সেই তখন থেকে হুইল চেয়ারে মাথা নিচু করে বসে আছে। বাকশক্তিও তো হারিয়েছে সেই কত বছর হলো। নিজের মেয়ের কর্মকাণ্ড সম্পর্কে যখন থেকে জেনেছে, তখন থেকে তার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে, কিন্তু সেটাও সে পারবে না। পঙ্গু সে, হাত পা অকেজো, নির্ভর সে আরেকজনের উপর। এদিকে সুমির মা তখন থেকে বকবক করেই যাচ্ছে, আর সানা মাথা নিচু করে বসে আছে, যেন কোনো কিছুতেই তার কোনো অনুভূতি কাজ করছে না। শেষে লজ্জার মাথা ভুলে সুমি নিজেই কিচেনে যে ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে নিয়ে এলো। খিদার চোটে সবাই সব খেলো। এদিকে বাসার কাজের মেয়েগুলো যতবার সামনে দিয়ে যাচ্ছে, ততবার ঘৃণা দৃষ্টিতে ওদের দিকে তাকাচ্ছে। প্রায় 3 ঘন্টা ঘুমানোর পর নাফিস বাহিরে এলো। নাফিসকে দেখেই সুমির চোখ ভরে এলো। নাফিস ওদের দেখে বলল, তোমরা এখনো এখানে কি করছো? ফ্রেশ হওনি কেন? সুমি ভেজা গলায় বলল, সে চিন্তা কি আছে তোমার নাফিস? আমার পেটে তোমার বাচ্চা, ভুলে গেছো? আর ফ্রেশ হবো কি করে? কেউ কি থাকার জায়গা দেখিয়ে দিয়েছে? নাফিস বিরক্তি দেখিয়ে বলল, ভেজাল করো না তো সুমি, এমনিতে মন মেজাজ ভালো নেই। মাকে বললে তো মাই তোমাকে ঘর দেখিয়ে দিত। তোমার মা তো আমাদের দেখেও না দেখার ভান করেছে। তুমি কি বাচ্চা মেয়ে সুমি? মায়ের সাথে সুনয়নার ভালো সম্পর্ক ছিল, মা অবশ্যই এত সহজে তোমাকে মেনে নিবে না। সুমি আর কিছু বলার ভাষা খুঁজে পেল না। নাফিস দুজন কাজের লোক ডেকে দুটো রুমে সুনয়নার বাবা মা আর বোনের জন্য খুলে দিয়ে আবার নিজের ঘরে চলে গেল। এবার সুনয়না নাফিসের পেছনে দৌড় দিল, যদি নাফিস আবার দরজা আটকে দেয়। আর একা পড়ে রইল সুমির বাবা মা আর বোন, যাদের এই মুহূর্তে মন চাচ্ছে লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে। আচ্ছা আমার নয়ন, এখন তো তোর জীবনে নাফিস নেই, এখন অন্তত আমার হয়ে যা। দেখ না, যেই থেকে শুনেছি তুই আর নাফিস আলাদা হচ্ছিস, নিজের চাকরি ক্যারিয়ার সব ছেড়ে আবার বাংলাদেশে চলে এসেছি। আর কতটা বেহায়া হলে তুই আমার হবি জান? বিড়বিড়িয়ে কথাগুলো বলে আকাশের পানে তাকিয়ে থাকলো নওরোজ। পাবে কি এবার সে তার স্বপ্ন প্রেয়সীকে? রাতের খাবারের জন্য সবাই একসাথে ডাইনিং এ বসেছে, যদিও সুমির পরিবারকে কেউ ডেকে আনেনি। তারা নিজেরাই আগ বাড়িয়ে তাদের সাথে এসে বসেছে। এসবের মধ্যে বরাবরের মতো নির্বিকার সানা। সে ভেবে পায় না যে সে কি এমন পাপ করেছিল যে তার ভাগ্যে সুমির মতো বোন আর তার মায়ের মতো মা জুটেছিল। দেলোয়ার হোসেন সুমির পরিবারের বেহায়াপনা দেখে বেজায় বিরক্ত হলো। গমগমে সুরে বলল, আজ সহ্য করেছি বলে কাল কিন্তু সহ্য করব না নাফিস। তুমি কাল বিকেলের মধ্যেই তাদের অন্যত্র ব্যবস্থা করো। ডাইনিং টেবিলে যেন পিনপতন নীরবতা। নাফিস আস্তে করে শুধু বলল, জি বাবা। এদিকে সুমির চোখ ভরে গেছে পানিতে। ছোট থেকে বড় চাচা সব ধরনের বিলাসিতা দিয়েছিল তাদের, কোনো কিছুরই অভাব ছিল না। বড় চাচি বা নয়ন আপা, এরা কেউই কোনোদিন তাদের তুচ্ছ তাচ্ছিল্য করেনি, উল্টো নিজের মনে করে তাদের আগলে রেখেছে। সুমির মনে পড়ে যায় একবার ক্লাস 8-এ থাকতে সুমি রাত 12টায় নয়নের সামনে বলেছিল যে, আপা, আমার না পুরান ঢাকার বিরিয়ানি খেতে মন চাচ্ছে। ইস, যদি আমার একটা ডোরেমন থাকতো, তাহলে ওর গ্যাজেট ব্যবহার করে পুরান ঢাকায় উড়ে যেতাম। সুনয়না তখন কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়।
আর একটু পরে ওর সামনে এসে হেসে হেসে বলে, যা তাড়াতাড়ি রেডি হ, বাবা আমাদের সবাইকে পুরান ঢাকায় নিয়ে যাবে। সেদিন বড় চাচা তাকে, সানাকে, সুনয়না আপিকে আর শামীম ভাইকে নিয়ে সারা রাত পুরান ঢাকায় নিয়ে ঘুরেছিল। আর আজ, আজ তাদের একই পরিণতি। পুরনো দিনের কথা মনে হতেই মনটা বিষিয়ে উঠল সুমির। সুমির চিন্তার মাঝে তাহেরা বেগম গলা খাকারি দিলেন। ধ্যান ভাঙল সুমির। সবাইকে উপেক্ষা করে তাহেরা বেগম নাফিসের দিকে তাকিয়ে বলল, নাফিস, তোমার সাথে আমার কিছু কথা আছে। শুধু তোমার সাথে না, বরং এখানে উপস্থিত সবার সাথে আমার কথা আছে, যেহেতু ওরাও এখন এই পরিবারের সদস্য। নাফিস এবার উৎসুক চোখে মায়ের দিকে তাকালো। নাফিস বেশ অবাক হলো। ও ছোটবেলা থেকে দেখে এসেছে তার মা অনেক চুপচাপ, এমনকি তার সাথেও কথা বলতো না। তার সব কাজকর্ম কাজের খালা করত, আর মা সারাদিন ব্যস্ত থাকতো নিজের বিজনেস নিয়ে। মা ঘরে ঢুকতে একদম রাত 12টার পর, শোরুম যখন অফ হয়ে যেত। এদিকে তার বাবাও বাসায় খুব একটা থাকতো না, সারাদিন তার একাই কাটতো। বাবা ছেলে বা মা ছেলের সম্পর্ক যে কেমন হয় এটাই নাফিস জানে না। কিন্তু আজ হুট করে মা তার সাথে কথা বলতে চায় শুনে অবাকই হলো নাফিস। তাহেরা বেগম একটু থেমে আবার বলতে শুরু করলেন, আমি তাহেরা বেগম, রংপুরের একটা উচ্চবিত্ত পরিবারের মেয়ে। জীবন নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, অনেক আকাঙ্ক্ষা ছিল, কিন্তু একদিন একটি ঝড়ে আমার পুরো জীবনটাই শেষ হয়ে গেল। আমার যখন বয়স 18, তখন আমার বাবা আমার বিয়ে ঠিক করে এই শহরের আরেক উচ্চবিত্ত ঘরের ছেলে দেলোয়ার হোসেনের সাথে, যিনি তোমার বাবা। দেলোয়ার হোসেন মনে হয় বুঝতে পারলেন কি হতে যাচ্ছে, তাই তো হুড়মুড় করে তাহেরার হাত চেপে ধরে হালকা রাগ দেখিয়ে বললেন, তাহেরা, কি হচ্ছে এসব? তুমি এসব পুরনো কথা কেন তুলছো? আর সব তোমার সম্মতিতে হয়েছিল। ঘরে চলো। তাহেরা বেগম যেন তার কথায় পাত্তাই দিলেন না, হাত ঝটকা মেরে আবার বলতে শুরু করলেন, কিন্তু এই বিয়েটা কোনো সাধারণ বিয়ে ছিল না, এটা ছিল একটা বিজনেস ডিল, আর তোমার দাদা নানার ব্যবসাকে আরো মজবুত করার একটা পন্থা। কিন্তু বিয়ের 7 দিন আগে তড়িঘড়ি তোমার বাবা আমার সাথে দেখা করেন লুকিয়ে। সে আমাকে সেদিন বলে যে সে বিবাহিত, তার 2 সন্তান রয়েছে। এ পর্যায়ে তাহেরা থামলেন। নাফিস যেন তার বিস্ময় কাটিয়ে উঠতে পারছে না। কি শুনলো সে? তার বাবার আরেকজন স্ত্রী রয়েছে, আর সে পক্ষে নাকি 2টো সন্তানও রয়েছে। তাহেরা আবারও বলা শুরু করলো, তোমার বাবা মধ্যবিত্ত পরিবারের একটি মেয়েকে পছন্দ করে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে যে তাকে বিয়ে করেছিল এবং পরিবার থেকে আলাদা হয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে তোমার দাদু রাগের বশে তার স্ত্রীকে জিম্মি রেখে তাকে ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করতে। দুনিয়ার সামনে আমি হব এই বংশের একমাত্র পুত্রবধূ, আর তার প্রথম স্ত্রী থাকবে গোপনে। তোমার বাবা বাধ্য হয়ে আমার সাহায্য চায়, তাই আমিও বাসায় যেয়ে আমার বাবাকে সব জানাই। কিন্তু আমাকে অবাক করে দিয়ে বাবা বলে ওঠে যে সে আগে থেকে এসব জানে, আর আমার আর দেলোয়ারের বিয়ে শুধুমাত্র বিজনেস ডিল। আর এই ডিলের আরেকটি শর্ত হচ্ছে আমাকে ওই বংশের বংশধর এনে দিতে হবে। সবটাই ছিল ব্যবসা, কিন্তু আমি মানা করে দিই বিয়েতে। ফলে আমার বাবা মাকে হুমকি দেয় যে সে আমার মাকে তালাক দিবে। মায়ের সংসার বাঁচাতে বাধ্য হয়ে আমি রাজি হই। নিজের প্রাণ প্রিয় স্ত্রীর জীবন বাঁচাতে তোমার বাবাও রাজি হয়ে যায়, আর আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। প্রথম দিকে আমি চেষ্টা করেছিলাম তোমার বাবার মন পাওয়ার, কিন্তু ব্যর্থ হই। তার মনে শুধুমাত্র তার প্রথম স্ত্রী। সে আমাকে সোজাসাপটা বলে দিয়েছিল যে সে আমাকে ছোবে না কোনোদিন, স্ত্রীর অধিকারই দিবে না। আমি শুধু এই বংশের পুত্রবধূ, কিন্তু তার বধূ নই। আমাদের এই 30 বছরের সংসারে তোমার বাবা কোনোদিনও আমাকে স্পর্শ করেনি। এখন ভাববে যে তুমি কিভাবে এলে। আসলে সেই বিজনেস ডিলে ছিল আমি একটা বংশধর দিব। সে অনুযায়ী তোমার বাবা আমাকে দেশের বাহিরে নিয়ে যেয়ে কৃত্রিম উপায়ে টেস্ট টিউব পদ্ধতিতে আমার গর্ভে সন্তান আনে। আর সেই সন্তান তুমি। সে যাই হোক, আমি মেনে নিয়েছিলাম এই বিষাক্ত সম্পর্ক। নিজের উপর ডিভোর্সি তকমা লাগাতে চাইনি। আর আমি জানতাম আমি যদি এই সংসার থেকে বের হই, তাহলে আমার বাবা আমাকে তার বাসায় জায়গা দিবেন না। অন্যদিকে চাকরি করার মতো যোগ্যতা ছিল না, বাধ্য হয়ে 30টা বছর কাটিয়ে দিয়েছে এখানে। অন্যদিকে তোমার বাবা ঠিকই তার সংসারে সুখী, সুখী মানুষ সে। কিন্তু আজ, আজ আমি স্বয়ং সম্পূর্ণ, নিজের ব্যবসা আছে। কেন আমি এই মিথ্যে সংসারে পড়ে থাকবো? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমাকে ডিভোর্স দিব দেলোয়ার। আমি নিজের জীবন আবার নতুন করে শুরু করতে চাই।
এই শর্তের সংসারে আর আমি থাকতে চাই না। আশা করি তুমি আমার মতামতকে সম্মান দিবে, বলে স্থান ত্যাগ করলো তাহেরা। আর বাকি সবাই হতভম্ব হয়ে শুধু চেয়েই রইল। আমাকে সবার সামনে খারাপ করে নিজে কেন ভালো সাজলে তাহেরা? তাহেরা বেগম নিশ্চুপ হয়ে বসে আছে বিছানায়, কোনো উত্তর নেই তার মুখে। দেলোয়ার হোসেন সোফায় নিজের গায়ে এলিয়ে আবারও বলতে শুরু করলেন, বিয়ের আগে তোমাকে আমি আমার প্রথম স্ত্রী মিনুর কথা জানিয়েছিলাম। সবকিছু মেনেই হোক বা পরিস্থিতি শিকারই হোক, তুমি আমাকে বিয়ে করেছিলে। বিয়ের পরেও তোমাকে বারবার বলেছি আমাকে ডিভোর্স দিতে, তারপর তুমি লুকিয়ে অন্য দেশে চলে যাবে। আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে অন্য দেশে সেটেল হয়ে যাব, কেউ আমাদের আর খুঁজে পাবে না। কিন্তু সেবারও তুমি রাজি হনি, তোমার মায়ের সংসারের বাহানা দিয়েছিলে। আমি আমার স্ত্রী মিনুকে ভালোবাসি, আর তার জীবন বাঁচানোর বিনিময়ে তোমাকে বিয়ে করেছি জেনেও তুমি আমাকে সিডিউস করে নিজের কাছে বারবার টানতে চেয়েছিলে, যদিও বা ব্যর্থ হয়েছ। একদিন তো খাবারের মধ্যে ড্রাগসও মিশিয়ে দিয়েছিলে। সেদিন ভাগ্যক্রমে আমি তোমার চক্রান্তে পা দিইনি। তারপর থেকে এ বাড়িতে আমি রাতে থাকা বন্ধ করে দিই। যেদিন রাত থাকতাম সেদিন বাহির থেকে খেয়ে আসতাম, অন্য রুমে ঘুমোতাম। সেদিনের ঘটনার পর তবু আমি তোমার ওপর রাগ করিনি। বারবার মনে হতো তোমার সাথে অন্যায় হয়েছে, যদিও বিয়েটা চুক্তির, তবু আমার ওপর তোমার হক ছিল, যা আমি তোমায় দেইনি। তাই সবসময় অনুশোচনা হতো। তোমার সব রাগ জেদ মাথা পেতে মেনে নিতাম, কিন্তু তোমাকে কোনোদিন ছুঁইনি, কারণ মিনু ছাড়া আমার ওপর দ্বিতীয় কোনো নারীর অধিকার নেই। তোমার একাকিত্ব কাটাতে আমি তোমার পড়াশোনা আবার শুরু করিয়ে দিই, তোমার ব্যবসা খুলে দিই। তুমি যখন তোমার সহপাঠী সমীরের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেলে, তখন আমি চুপ ছিলাম। ভেবেছিলাম এবার হয়তো নিজের জীবনকে গুছিয়ে নিবে। এ পর্যায়ে তাহেরা অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি জানতে? দেলোয়ার হালকা হেসে বলল, হ্যাঁ জানতাম। সমীরের পেছনে যে তুমি লাখ লাখ টাকা উড়িয়েছ, সেটাও আমি জানতাম। কিন্তু সমীর তোমাকে ব্যবহার করে তোমার টাকায় জার্মানিতে সেটেল হয়ে যায়। এরপর যখন বাবা মারা গেলেন, তখনও তোমাকে বলেছিলাম আমাকে ডিভোর্স দিতে, তুমি রাজি হওনি। তুমি আমাকে সেদিন নাফিসের বাহানা দিয়েছিলে, কিন্তু সত্যি বলতে তুমি নাফিসকে কোনোদিন নিজের সন্তান মনেই করনি। নাফিসের প্রতি কোনোদিন তোমার টানই ছিল না। বলতে পারবে যে নাফিসকে কোনোদিন তুমি বকে নিয়েছ? নাফিস তো মায়ের গন্ধটাই চেনে না। তুমি আমাকে ডিভোর্স দিতে চাওনি, কারণ তুমি আমার স্ত্রী হওয়ার পরিচয়টা হারাতে চাওনি। কিন্তু ঠিকই গোপনে নিজের শোরুমের ম্যানেজারের সাথে অবৈধ সম্পর্কে ছিল। তাহেরা এবার হেসে দিল, তারপর তাচ্ছিল্য হেসে বলল, নাফিসকে কি করে নিজের বুকে টেনে নিতাম বলো? নাফিস তো আমার সন্তানই না। তুমি এটা কিভাবে জানলে তাহেরা? সেদিন হসপিটালে আমি মৃত সন্তান প্রসব করেছিলাম। আমার সিজার হলো, আমি পুরোপুরি অচেতন হইনি। নার্সের কথা শুনেছিলাম। পরে যখন জীবিত সন্তান হাতে পেলাম, বেশ অবাক হয়েছিলাম। এরপর নার্সকে আমি টাকা দিতে সত্য জানতে পারি আমি মৃত সন্তান প্রসব করেছিলাম, এবং ইনজুরির কারণে আর কখনো মা হতে পারবো না। তাই তুমি আরেকটা নবজাতককে নিয়ে এসে আমার কোলে আমার সন্তান বলে চালিয়ে দিয়েছিলে। মূলত নাফিস কারো অবৈধ কাজের ফল, যাকে তার মা জন্মের পরেই ফেলে গিয়েছিল। আর সে অবৈধ রক্তকে তুমি আমার কোলে তুলে দিয়েছিলে। কি করে নাফিসকে আমি বুকে টেনে নিতাম বলো? দেলোয়ার, তুমি ভেবেছিলে যে আমি আর বাচ্চা জন্ম দিতে পারবো না। এটা শুনলে তোমার বাবা তোমাকে আবার কোনো বড়লোক ঘরের মেয়ের সাথে বিয়ে দিবে, কারণ মিনু আপাকে তারা কোনোদিন মেনে নিত না। এই ভয়ে তুমি এই খেলাটা খেলেছ। অন্যদিকে আমিও ভাবলাম যে ডিভোর্সি হওয়ার পর আমারও আর দ্বিতীয় বিয়ের সম্ভাবনা নেই, কারণ বন্ধু আমি। তাই আমিও নিয়তি মেনে নিলাম। সমাজের সামনে তোমার স্ত্রী, আর গোপনে পরকীয়ায় জড়ালাম। তোমার জন্য অপেক্ষা করা বন্ধ করে দিলাম। দেলোয়ার এবার হেসে বলল, তাহেরা, আমি যা করেছি তোমার কথা ভেবেই করেছিলাম, যাতে কেউ তোমাকে বন্ধা বলে তুচ্ছ তাচ্ছিল্য না করে। তাহেরা এবার নিজে থেকেই বলল, হয়তোবা বাকি জীবনটাও এভাবেই কাটিয়ে দিতাম। কিন্তু সুনয়না থেকে শিখেছি, এবার জীবন একটাই। মরীচিকার পেছনে ছুটে এটাকে নষ্ট করার কোনো মানেই হয় না। আর তুমি আমার জন্য মরীচিকা ছাড়া কিছুই না দেলোয়ার। তাহলে তাই সই, ডিভোর্স পেপার পেয়ে যাবে। তোমার কোনো দাবি থাকলে বলো। ওহো, দাবি নেই, কিছু জানার ছিল। বলো।
এই 30 বছরে কি একটি দিনের জন্য আমার প্রতি তোমার ভালোবাসা জাগেনি? আমাকে একটিবার ছুতে মন চায়নি? দেলোয়ার হাসলো, তারপর বলল, যদি সত্যিটা শুনতে চাও, তা হলো তোমার প্রতি সহানুভূতি ছাড়া আর কোনো আবেগই কাজ করতো না। আমি আমার মিনুকে ভয়ঙ্কর ভাবে ভালোবাসি। তুমি যখনই আমার সামনে আসতে, আমি চোখ বন্ধ করে আমার মিনুকে দেখার চেষ্টা করতাম। আমি আমার মিনুর শরীরকে ভালোবাসিনি, ওর আত্মাটাকে ভালোবেসেছি। যার কারণে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটিও যদি আমার সামনে এসে দাঁড়ায়, তবু আমি তার দিকে তাকাবো না, কারণ আমার মিনুই আমার সব। তাহেরা ম্লান হেসে বলল, আপা সত্যি অনেক ভাগ্যবতী। দেলোয়ারও বিনিময়ে হেসে পাশের ঘরে চলে গেল। তাহেরা চোখ বুজে এতক্ষণ ধরে রাখা চোখের জল ছেড়ে দিল। নয়ন, তোর সাথে আমার কথা আছে। সুনয়না তাকিয়ে বলল, বল। জীবন নিয়ে কি ভেবেছিস? এভাবে একা কাটিয়ে দিবি, নাকি বিয়ে শাদিও করবি? একা থাকবো কেন? আমি কি পাপ করেছি? তাহলে আমি কেন শাস্তি পাবো? নাফিস সুখে সংসার করবে, আর আমি একা ওর বিরহে জীবন পার করব? ভালো ছেলে পেলে অবশ্যই বিয়ে করব। তাইলে আমার ভাইকেই কর। ভাই এখন পর্যন্ত তোর অপেক্ষায় আছে নয়ন। এটা হয় না নিজাম। আমি ভালো কাউকে ডিজার্ভ করি সত্যি, কিন্তু নওরোজ ভাইকে না। আমি নওরোজ ভাইয়ের মতো শুদ্ধ পুরুষকে ডিজার্ভ করি না নিজাম। শুনতে তিতা হলেও এটাই সত্যি যে আমার শরীরে আরেক পুরুষের স্পর্শ আছে, যেখানে তোর ভাই এখন পর্যন্ত শুদ্ধ। তোর ভাইয়ের ভালোবাসাটাও তার মতোই শুদ্ধ, কিন্তু আমি তো তাকে তার মতো ভালোবাসতে পারবো না নিজাম। সে একদম শুদ্ধ কাউকে ডিজার্ভ করে। নিজাম এবার বিরক্ত হয়ে বলল, নয়ন, তুই জানিস আমি যা বলি ডিরেক্ট বলি। বিশ্বাস কর, তোর সাথে আমার আর দেখা করারই ইচ্ছা ছিল না। তুই ভালো করেই জানতি তোকে আমি নিজের বোনের মতো ভালোবাসতাম। তুই ছাড়া আমার কোনো কাছের বান্ধবী কখনোই ছিল না। কিন্তু তুই কি করলি? বিয়ের পর নাফিসের খুশির জন্য আমার সাথে কথা বলা বন্ধ করে দিলি। এটাকে কি বন্ধুত্ব বলে নয়ন? কিন্তু সেদিন তোর পোস্ট দেখে আমার ভাই আমাকে রিকোয়েস্ট করে তোর কাছে পাঠিয়েছে, যাতে তুই একাকিত্বের কষ্ট না পাস। আমার ভাই নিজের চাকরি বাসা সব ছেড়ে আবার দেশে ফিরে এসেছে শুধুমাত্র তোর জন্য, যাতে এবার সে তোকে না হারায়। আর তুই আছিস তোরে আজাইরা বালে শুদ্ধ অশুদ্ধ বালসাল নিয়ে। শোন নয়ন, এবার যদি আমার ভাই তোর জন্য কষ্ট পায়, আমি আর তোকে ক্ষমা করব না। বলেই চলে গেল নিজাম। এদিকে স্তব্ধ হয়ে বসে আছে সুনয়না। কি করবে সে? মনকে সায় দিবে নাকি মস্তিষ্ককে? জানে না সে। ভাগ্যের ওপর এবার ছেড়ে দিবে সে সব। আমজাদ আহসান মেয়ের পাশে মেয়ের হাত ধরে বসে আছেন। তার শান্ত কণ্ঠে বললেন, মা, আমি জানি তোর মানসিক অবস্থা কেমন, কিন্তু বাবা হিসেবে আমারও তো চিন্তা হয়। এতদিন তুই যা চেয়েছিস, তুই বলা মাত্র তোর পায়ের কাছে এনে দিয়েছি, কিন্তু এবার আমি তোর কাছে কিছু চাইবো। মানা করিস না রে মা। সুনয়না তার বাবার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, কি চাও তুমি বাবা? তুমি যা চাবে তা যদি আমার সাধ্যের মধ্যে হয়, তাহলে অবশ্যই দিব আমি বাবা। মা, আজকে নওরোজ বাবা অফিসে এসেছিল। সরাসরি তোর জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে। আমি মানা করতে পারিনি রে মা। ছেলেটাকে আমার আগে থেকেই ভালো লাগতো। তুই যখন ক্লাস 10-এ, তখন এই ছেলেটা আমার কাছে তোর হাত চেয়েছিল। বলেছিল সে যখন চাকরি পাবে, তখন যেন তোকে তার হাতে তুলে দিই। আমিও তাকে কথা দিয়েছিলাম। ছেলেটা সেদিন খুশিতে আমার সামনে কেঁদে ফেলেছিল। কিন্তু পরে তো তুই নাফিসের সাথে জড়িয়ে গেলি। আমিও তোর ইচ্ছার বিরুদ্ধে যে কিছু করিনি। কিন্তু মা, ভাগ্য আবার আমাকে সুযোগ দিয়েছে নিজের করা ওয়াদা পূর্ণ করার। মা, আমাকে ফিরিয়ে দিস না। এইবার বাবার পছন্দটাকে একটু প্রাধান্য দে। বাবা তোর কাছে আর কিছু চাইবো না মা। বাবার কথা শুনে সুনয়না বুঝে উঠতে পারছে না কি করবে। সকালে নিজাম আর এখন বাবা। বাধ্য হয়ে সুনয়না বলল, আমাকে আজকের রাতটা সুযোগ দিবে বাবা? কাল সকাল পর্যন্ত সময় দিবে বাবা? আমজাদ সাহেব মেয়ের মাথায় পরম যত্নে হাত বুলিয়ে সম্মতি দিয়ে মেয়ের ঘর থেকে চলে গেলেন। বারবার নওরোজের ফোন বেজে উঠছে। ঘুমের মধ্যে সে বারবার কেটেও দিচ্ছে। শেষে বিরক্ত হয়ে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আসে মেয়েলি কণ্ঠে। শরীর জমে গেল নওরোজের। সত্যি কি সে ফোন করেছে? এদিকে সুনয়না সালাম দিয়ে সালামের জবাবের জন্য বসে আছে। এদিকে কয়েক সেকেন্ড অতিবাহিত হওয়ার পরেও যখন ওপাশ থেকে উত্তর এলো না, বাধ্য হয়ে সুনয়না আবার বলল, আসসালামু আলাইকুম নওরোজ ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন?
এবার হুঁশ ফিরল নরজের। কণ্ঠে স্বাভাবিকতা বজায় রেখে বলে, হ্যাঁ নয়ন বল, শুনছি। সুনয়না নরজের সাথে যখনই কথা বলে তখনই অবাক হয়। এতটা ভালোবেসেও কি করে নিজের অনুভূতি এভাবে লুকিয়ে রাখতে পারে এই লোক? এই যে এখনো এমন ভাবে কথা বলছে যেন সে কিছুই জানে না, কিছুই করেনি। কিন্তু দিব্যি তার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে এসেছে। আচ্ছা, এই যুগে এসেও কি এভাবে ভালোবাসা যায়? নরজ ভাই, কালকে আপনার সাথে দেখা করতে পারি? কোনো দরকার? আসলে আমার একটু ব্যস্ততা ছিল কাল। এ পর্যায়ে সুনয়না যেন তেলে বেগুনে জ্বলে উঠল। রাগের মাথায় বলল, তোর বালের ভাব নিয়ে তুই মারা খা বাল। এত যখন ব্যস্ততা, তাইলে বিয়ের প্রস্তাব দিছস কেন? তোরে এক্সট্রা ভাব আর ইগোর জন্য তুই 10 বছর আগে আমাকে হারাইছিস, এবার আবার হারাবি। ওই, তুই বিয়া করবি আমাকে? আমাকে না বলে আমার বাপের লগে তোর এত আলাপ কিসের? হ্যাঁ, যা তুই আমার বাপরে বিয়া কর। সবাই কয় তুই বলে আমারে ভালোবাসিস। আমি ক্লাস 8-এ থাকতে নাকি বিয়ের প্রস্তাব দিছিলি। ওই শালা, আমার একবারও কইছিলি তুই আমাকে ভালোবাসিস? সামনে দাঁড়াইলেই তো মারতি ধমক, খাইস্টার মতো আচরণ করতি। যেদিন আমার সামনে আইসা দাঁড়াই থেকে আমারে বিয়ের জন্য প্রপোজ করবি, সেদিন আমি তোর কথা ভাববো। না হলে আমি মহিলা কলেজের সামনের ফুচকার দোকানদারকে বিয়া করলো, তোরে বিয়া করব না। রসকসহীন পুরুষ। বলেই ফোনটা কেটে সাইলেন্ট করে ঘুমিয়ে পড়ল সুনয়না। ওদিকে সুনয়না তুই তুকারি শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল নরস। যেই মেয়ে আজ পর্যন্ত তার সামনে মাথা উঁচু করে কথা বলেনি, তাকে দেখে ভয়ে কাঁপতো, সেই মেয়ে আজ ডিরেক্ট তুই তোকারি। আর কি বলল নয়ন? বিয়ে করবে না? অন্য কাউকে বিয়ে করবে? না, আর হারাতে রাজি না সে তার ভালোবাসার মানুষকে। নওরোজ বারবার কল দিতে লাগলো সুনয়নাকে, কিন্তু মেয়েটা তো ফোন সাইলেন্ট করে ঘুমিয়ে আছে। তা কি জানে সে? নওরোজের এবার নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। দৌড়ে যে সে নিঝামকে ঘুম থেকে ডেকে তুলে, নিঝাম ভাইয়ার গলা শুনে তাড়াহুড়োতে দরজা খুলে। কিন্তু ভাইয়ের এমন অবস্থা দেখে সে আঁতকে ওঠে। দু চোখ লাল, চুল উস্কো, চোখে এখনো পানির দাগ। নিঝাম তাড়াতাড়ি ভাইকে ধরে বিছানায় বসিয়ে বলে, ভাই, কি হয়েছে তোর? নরজ এবার বোনের সামনে কেঁদে দেয়, বলে, তোর বান্ধবী আমার ফোন ধরছে না রে বনু, ওকে একটু বল না আমার ওপর রাগ না করতে। আমি ওর মনের মতো হব। প্লিজ, ওকে বল আমার সাথে কথা বলতে। নিঝাম কিছু একটা ভেবে বলল, বলতো ভাইয়া কি হয়েছে? নরজ এবার সব খুলে বলল তাকে। নিজাম ভাইয়ের ওপর বেজায় বিরক্ত হয়ে বলল, নয়ন তোকে নিজে ফোন দিয়ে দেখা করতে বলছে, তুই এত ভাব নিতে গেলি কেন? তুই নিজেও জানিস তোর হাজার খান ব্যস্ততা থাকলেও তোর কাছে নয়ন সবার আগে। আর নয়ন ভুল কি বলেছে? তুই যদি আগেই নয়নকে নিজের মনের কথা বলতি, ওকে একটু স্পেশাল ফিল করাতি, ওকে ইমপ্রেস করতি, ওকে তোর জন্য অপেক্ষা করতে বলতি, তাহলে সুনয়না কোনোদিনও ওই লম্পট নাফিসের চক্করে পড়তো না। নিজাম একটু থেমে আবার বলতে শুরু করলো, তুই জানিস ওই নাফিস নয়নকে ইমপ্রেস করতে কি কি করেছে? নয়ন একবার রাত 3টায় বলেছে আইসক্রিম খাবে। নাফিস সেই রাত 3টায় আইসক্রিম কই থেকে জানি জোগাড় করে নয়নদের গেটের সামনে রেখে গেছে। বৃষ্টির দিনে নয়নের জন্য গরম গরম খিচুড়ি, মুরগির মাংস, নুডলস রান্না করে আনতো। নয়নের পিঙ্ক কালার পছন্দ বলে সে পিঙ্ক টি শার্ট পরে নয়নের সাথে দেখা করত। এরকম হাজারটা উদাহরণ আছে ভাই। আর তুই? নয়ন তোর সামনে আসলে ওকে ঝাড়ি মারতি, মেয়েটা তোকে বাঘের মতো ভয় পেত। আচ্ছা, নিজেকে নয়নের জায়গায় রাখ, আর একটা পয়েন্ট দে যেটার ওপর ভিত্তি করে নয়ন তোকে ভালোবাসবে। অ্যাটলিস্ট তুই যদি নয়নকে একবার নিজের মনের কথাটা বলতি, বাকিটা আমিই ম্যানেজ করে নিতাম। কিন্তু তুই তো মনের কথা মনেই রেখে দিয়েছিলি। নাফিস যখন নয়নকে ইমপ্রেস করতে ব্যস্ত, তুই ব্যস্ত ছিলি কেরিয়ার নিয়ে। তোকে অনেকবার আমি সতর্ক করেছিলাম, কিন্তু তুই এত বেশি ওভার কনফিডেন্ট ছিলি যে তুই আর আঙ্কেল নয়নকে এসে 2-4টা থাপ্পড় মারবি, আর ওই ভয়ে তোকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। ভাই, আমরা মেয়েরা ভালোবাসার পাগল। যেখানে ভালোবাসা পাবো সেখানেই ছুটবো। তুই ভালোবাসার গাছ লাগিয়েছিলি সত্যি, কিন্তু সেটা যত্ন নিতে পারিসনি, যার কারণে সে আরেকজনের হাতে চলে গিয়েছিল। আর আজও নয় নিজে থেকে তোর কাছে আসতে চেয়েছিল, আর তুই কি করলি? এক্সট্রা ভাব দেখায় দূরে সরিয়ে দিলি। ভাই, তোর বাপরে ইমপ্রেস করে কি লাভ? যারে বিয়া করবি আগে তারে ইমপ্রেস কর। নরজ এতক্ষণ সব শুনলো, বুঝলো নিজের করা ভুলগুলো। মাথা নত করে বসে থাকলো কিছুক্ষণ, তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো তার গন্তব্যে।
নিঝাম শুধু চেয়ে দেখলো ভাইয়ের প্রস্থান। এত রাতে দরজা ধাক্কানোর শব্দে ঘুম ছুটে গেল সুনয়নার। এত রাতে আবার কার কি হলো? মেয়ের গায়ে ভালো করে কাঁথা জড়িয়ে বের হয়ে আসলো সুনয়না, কিন্তু বাহিরে বেরিয়ে যে তার আক্কেল গুরুম অবস্থা। সোফায় বসে আছে নওরোজ। এত রাতে এই লোক এখানে কি করে? মনে মনে ভাবলো সুনয়না। গিয়ে দাঁড়ালো নওরোজের সামনে। নওরোজ সুনয়নার উপস্থিতি টের পেয়ে চোখ তুলে সেদিকে তাকালো। চোখ জোড়া তার লাল টকটকে হয়ে আছে। মনে হচ্ছে কেউ টোকা দিলে এখনই রক্ত গড়িয়ে পড়বে। মানুষটা যে কেঁদেছে, এটা যে কেউ এক দেখায় বলে দিতে পারবে। ওর ভাবনার মাঝে আমজাদ আহসান বলে উঠলেন, নয়ন মা, নওরোজ বাবা তোর সাথে একটু আলাদা কথা বলতে চায়, তুই যদি রাজি থাকিস। সুনয়নাদের বাসার পশ্চিমের বড় বারান্দাটায় বসে আছে সুনয়না আর নওরোজ। সুনয়না তখন থেকে হাঁসফাঁস করছে লজ্জায়, তার ফোনে বলা ওই সব কথাগুলোর জন্য। ও কি আর জানতো নাকি রাতেই নওরোজ ভাই এখানে চলে আসবে? এদিকে নওরোজ 5 মিনিট যাবৎ মাথা নিচু করে বসে আছে। শেষে সুনয়নায় বলে বসলো, নওরোজ ভাই, কিছু কি বলবেন? নওরোজ এবার চোখ তুলে তাকালো। ধীর স্বরে বলতে লাগলো, আমার বাবা মায়ের লাভ ম্যারেজ। বাবা ছিল মায়ের প্রতিবেশী। আমার শ্যামবর্ণের মা কিশোরী বয়সী প্রেমে পড়েছিল আমার বাবার। মা পাগলের মতো ভালোবাসতো বাবাকে, কিন্তু বাবা সবসময় মাকে অবহেলার চোখেই দেখত। কতবার যে মায়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে তার হিসেব নেই, কিন্তু আমার মা হাল ছাড়েনি, পরেই ছিল তার পেছনে। এমনও হয়েছে বাবা তার ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল শিট মার দ্বারা লিখিয়ে নিত। ওহ, বলতে ভুলে গিয়েছি, আমার মা কিন্তু অনেক মেধাবী ছিল। খুলনা মেডিকেলে চান্সও পেয়েছিল, কিন্তু যখন দেখলো বাবা কোথাও চান্স পায়নি, প্রাইভেট ভার্সিটিতে পড়বে, আমার মা এক মুহূর্ত দেরি না করে সেও প্রাইভেট ভার্সিটিতে যে ভর্তি হলো, তাও আবার নিজের অপছন্দের সাবজেক্ট, বিবিএতে। কিন্তু আমার বাবা সেটা তো গলেনি। সে মায়ের ভালোবাসা উপেক্ষা করে প্রেমে পড়লো ইংলিশ ডিপার্টমেন্টের এক সুন্দরী আধুনিক নারীর প্রেমে। আমার মায়ের চোখের সামনেই তারা হাত ধরে ঘোরাঘুরি করত, আর আমার বোকা মা এত কিছুর পরেও তার অপেক্ষাতেই বসে থাকতো। কিন্তু একদিন সেই মেয়ে বাবাকে ছেড়ে এক ডাক্তারকে বিয়ে করে নেয়, কারণ ওই ডাক্তারের যোগ্যতা আর টাকা বাবার চেয়ে অনেক বেশি। আর বাবা তখন নতুন নতুন 20,000 বেতনে চাকরিতে ঢুকেছে। প্রেমিকার প্রতারণায় আমার বাবা যখন প্রায় ছন্নছাড়া, তখন মা তার পাশে ঢাল হয়ে দাঁড়ায়। এদিকে আমার বাবাও তার প্রেমিকাকে ভুলতে মাকে গ্রহণ করে জাস্ট একটা অপশন হিসেবে। মাত্র 3 মাসের প্রেমে তারা বিয়ে করে ফেলে। বিয়ের প্রথম বছরই আমি হই। এর পরের সময়গুলো সুন্দর কাটে তাদের, কিন্তু ধীরে ধীরে বাবার বেতন যত বাড়তে থাকে, মায়ের প্রতি তার অবহেলাও বাড়তে থাকে। বাসায় মা একটা পুরানো আসবাবপত্রের মতোই পড়ে থাকতো। এরই মধ্যে ভুল করে মা আবার কনসিভ করে। মায়ের পেটে তখন নিঝাম। বাবা বাচ্চাটা রাখতে চায়নি, মা জোর করে রেখেছিল। মার তখন 7 মাস। একদিন মা হসপিটালে চেক আপ করাতে যেয়ে দেখে বাবা আরেকজন নারীর হাত ধরে আছে। বাবার কোলে 3-4 মাসের একটি বাচ্চা। বাবাও মাকে দেখে হকচকিয়ে যায়, কিন্তু তার চোখে কোনো অনুশোচনা ছিল না। পরবর্তী ঘটনা আরো মর্মান্তিক। বাবা মাকে সরাসরি বলেছিল মা ছিল বাবার সাময়িক আবেগ, যেটা বিয়ের 3 বছরের মধ্যেই কেটে যায়। সে প্রেমে পড়ে তার জুনিয়র কলিগের। তার কলিগও জানতো যে বাবা বিবাহিত, তার বাচ্চা আছে। তবু সে বাবার সাথে সম্পর্কে জড়ায়। তারা বিয়ে করে একই শহরে আলাদা সংসারও গড়ে তোলে। বাবা মাকে সরাসরি বলে তার যেহেতু সামর্থ্য আছে সে আরেকটা বিয়ে করতেই পারে, এটা নিয়ে তো লাফালাফির কিছু নেই। সবচেয়ে অবাক করা বিষয়, আমার দাদা দাদি, চাচ্চু ফুফিরা সবাই জানতো, কিন্তু কেউ মাকে একটা বারও জানায়নি। তারা ভয় পেয়েছিল যদি মা কেস করে। আর মায়ের কাবিনের টাকাও ছিল বেশি, 20 লাখের মতো। আর বাবা যেহেতু মধ্যবিত্ত পরিবারের ছেলে, এটা তাদের জন্য বড় অ্যামাউন্ট। মা সেদিন কিছুই বলেনি বাবাকে। মাথা নিচু করে চুপচাপ এক কাপড়ে ফিরে এসেছিল নানা বাসায়। নানারা তখন থাকতো বগুড়ায় চাকরি সূত্রে, আর আমার দাদা বাড়ি পাশেই ছিল। মায়ের মানসিক অবস্থা বিবেচনা করে নানা ঢাকায় বদলি নিয়ে আসেন। আমার নানারা ঢাকা স্থানীয়। এরপর মা একদম চুপচাপ হয়ে যান, আমার সাথেও কথা বলতেন না। নিজাম হওয়ার পর তো মা আমাকে আর নিজামকে 2 চোখে সহ্য করতে পারতেন না, কারণ আমাদের দেখলে নাকি তার বাবার কথা মনে পড়তো। দিন দিন মায়ের পাগলামি বাড়তে থাকে, আমাকে আর নিজামকে আঘাত করতে শুরু করে।
বাধ্য হয়ে নানা মাকে জার্মানি পাঠিয়ে দেয়। যাওয়ার আগে মা আমাকে কি মনে করে বলে যান, নরস, কাউকে ভালোবাসলে তা কখনোই প্রকাশ করবি না, তোকে সস্তা ভাববে। তারপর থেকে আমি নিজেকে পাল্টালাম নয়ন। সেই ছোটবেলা থেকে তোকে ভালোবাসি, কিন্তু প্রকাশের সাহস পাইনি। ভেবেছিলাম একেবারে পারিবারিকভাবে বিয়ে করব, কিন্তু ভাগ্য সহায় হয়নি। কিন্তু এবার ভাগ্য আমাকে আবার সুযোগ দিয়েছে নয়ন। তোকে আমি হারাতে চাই না, বলেই চোখের পানি ছেড়ে দিল নরজ। এতক্ষণ শুনেও না নরজের কথা মন দিয়ে শুনছিল। নিঝাম বলেছিল তার বাবা মা ডিভোর্সড, কিন্তু ভেতরের এত কাহিনী সে জানতো না। শুনেও না এবার বলে উঠল, সব কিভাবে চিনতে বলছেন নরজ ভাই? নাকি শুধু আবেগ, যেমনটা আপনার বাবা করেছিল? আমি এখন আর আগে শুনেও না নই। আমার শরীরে আরেক পুরুষের ছোঁয়া লেগে আছে। সেই পুরুষের সন্তান জন্ম দিয়েছি আমি। আমার এই শরীর গ্রহণ করতে পারবেন তো? পরে আবার অবহেলায় ফেলে দিবেন না তো? পুরুষ মানুষের উপর ইদানিং আর বিশ্বাস আসছে না। তুমি আগে আমার কাছে যেমন নিষ্পাপ গোলাপের ন্যায় ছিলে, আজও আছো নয়ন। আমি মনে হয় আমার মায়ের ডিএনএ পেয়েছি, তাই আমার মায়ের মতো আমার ভালোবাসাটাও ভয়ঙ্কর। এবার তুমি আমাকে ফিরিয়ে দিল, আমি ফিরবো না নয়ন। 7 বছর পর। রাফার পাপা, আমি বরং হোটেল রুমে রেস্ট করি, আপনি আপনার 2 ছাও নিয়ে ঘোরাঘুরি করেন। আপনি চিটাগং এ এসেছেন বিজনেস পারপাসে, সাথে আমাকে আর এই আপনার 2টা ছাওকে আনার কি দরকার? আপনার এই 2 ছাও আমাকে পাগল বানায় ফেলে। পাপা, পাপা চলো তাড়াতাড়ি, ঘুরতে যাব। ছোট্ট রাফা দৌড়ে এসে নরসকে জড়িয়ে ধরে বলে। এদিকে তার পিছু পিছু আসে 5 বছরের ছোট্ট নফেল। নরজ আর সুনয়নার সন্তান। সেও আধো আধো বলিতে বলল, পাপা, পাপা, ঘুরোঘুরি করব, চলো। এই তো আমার আম্মা আব্বা এখনই বের হব। আর তুই যা, রেডি হ, বেশি নাটক না করে, না হলে একটাও মায়ের মাটিতে পড়বে না। বলেই সুনয়নার মাথায় আলতো করে টোকা দিল। বাধ্য হয়ে সুনয়না চলে গেল রেডি হতে। এটা কোনো কথা? আসার আগে আপনার ছেলের জন্য নতুন জুতো কিনলাম। সে কি করলো সেটা নিয়ে সমুদ্রে ভাসিয়ে দিল। এগুলা কোন ধরনের খেলা ওর? হয়েছে বাবা, আমরা এখন নতুন জুতো কিনবো, তাই না আব্বা? ছেলেকে বকে নিয়ে আদর করতে করতে বলল নরজ। হয়েছে, আপনার এসব বেশি আহ্লাদের কারণে এই 2 ভাই বোন আরো দুষ্টু হচ্ছে। আরে দেখ, সামনে একটা বাটার শোরুম, চল। 2 বাচ্চাকে নিয়ে ভেতরে গেল তারা। সেলসম্যানরা এগিয়ে আসতেই নরজ আর সুনয়না যখন সেদিকে তাকালো, তারা ভাষা হারিয়ে ফেলল। নাফিস এখানে কেন? ওর বাসা তো রংপুরে। অবশ্য সুনয়নের সেসবের প্রতি আর আগ্রহ নেই। সে নিজের বর্তমান নিয়ে বেশ খুশি। স্বাভাবিকভাবেই সে ছেলের জন্য জুতো কিনে বেরিয়ে গেল। এদিকে বিল দিয়ে বের হওয়ার সময় নাফিস নরজকে থামিয়ে বলল, আমায় ক্ষমা করে দিন নরজ ভাই। আপনার ওপর সেদিন প্রতিশোধ নিতে আমি সুনয়নাকে নিজের প্রেমের জালে ফাঁসানোর ফন্দি আঁটি। মনে আছে আপনার? এলাকায় একটা মেয়ের ওড়না টেনে ধরার অপরাধে আপনি আমাকে আর আমার বন্ধুদের পিটিয়েছিলেন। সেই রাগ আপনার প্রতি আমার ছিল। পরে যখন জানতে পারলাম আপনি সুনয়নাকে ভালোবাসেন, তখনই আমি সিদ্ধান্ত নিই যে সুনয়নাকে এক রাতের জন্য বিছানায় নিব। কিন্তু মেয়েটা কোনো মতে বিয়ের আগে নিজের সতীত্ব হারাতে রাজি ছিল না। পরে ভেবে দেখলাম, ভালো মেয়ে, বড়লোক ঘরের মেয়ে, ভালো ছাত্রী, ভালো চাকরিও পেল, তাকে বিয়ে করে ঘর করাই যায়। তাই তো বিয়ে করে ফেললাম। কিন্তু বিয়ে করে মেয়েটাকে একটা নরক উপহার দিলাম। নিজের সন্তানকেও কোনোদিন ভালোবেসে বুকে টেনে নিনি। যাই হোক, পাপের শাস্তি পাচ্ছি। যদিও সুনয়নার কাছে ক্ষমা চাওয়া উচিত, কিন্তু সে মুখ নেই আমার। আপনি পারলে আমাকে ক্ষমা করে দিয়েন ভাই। বলেই নাফিস চলে গেল। এদিকে নওরোজ গাড়িতে বসতেই সুনয়না তাকে মারল এক ধমক। হিসিয়ে বলল, কি পীড়িতের আলাপ করছিল ওই শয়তানটার সাথে? নওরোজ এবার আলগোছে স্ত্রীর হাতে হাত রেখে বলল, থাক না যান, ও শুধু তার পাপের জন্য ক্ষমা চাইলো, বাদ দাও। অতীতকে অতীতেই থাকতে দাও। গাড়ি ছেড়ে দিল তাদের। চলে গেল তারা নিজেদের গন্তব্যে। রাত 1টা 20। নিজের এক কামরার ঘরটায় সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে নাফিস। একটার পর একটা সিগারেট জ্বালাতেই আছে। আজ বুকটায় প্রচন্ড ব্যথা করছে তার। পুরো 7টা বছর পর সে তার মেয়েকে সামনাসামনি দেখলো আজ, কিন্তু তাকে স্পর্শ করার বা আগলে নেওয়ার অধিকার যে নেই তার। তার এই অংশটাকে কিভাবে সে অবহেলায় ঠেলে দিয়েছিল সেদিন।
রাফার জন্মের পর একবারের জন্য বাচ্চাটাকে বুকে আগলে নেয়নি নাফিস। তার ছোট ছোট হাত পা গুলোতে চুমু এঁকে দেয়নি কখনো। আর এখন মন ছুটে যাচ্ছে তার পরীর মতো বাচ্চাটাকে একবার ছুঁয়ে দিতে, তার মুখে বাবা ডাক শুনতে। এসব ভাবতে ভাবতে নাফিসের মনে পড়ে গেল তার সে অতীতের দিনটির কথা, যেদিন সে জেনেছিল সে কারো জারজ সন্তান। তাহেরা যেদিন চলে যায়, সেদিন যাওয়ার আগে সে নাফিসকে তার জন্ম পরিচয় জানিয়ে যায়। এদিকে দেলোয়ার হোসেনও নিজের স্ত্রী সন্তানদের কাছে ফিরে যায় এবং তাকে জানিয়ে দেয় এই বিষয় সম্পত্তির ওপর একমাত্র তার স্ত্রী সন্তানদের অধিকার রয়েছে। এরপর নাফিস রংপুরে একটা ছোট্ট দোকানে কাজ নেয় আর শহর থেকে দূরে কম ভাড়ায় বাসা ভাড়া নেয়। কিন্তু একদিন সকালে হুট করে সুমির পেটে ব্যথা উঠলে তাড়াতাড়ি তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা জানতে পারে আসলে সুমি প্রেগনেন্টই না, ওর জরায়ুতে সিস্ট রয়েছে এবং সুমিকে বাঁচাতে হলে ওর জরায়ু কেটে ফেলতে হবে। জরায়ু কেটে ফেলার পর সুমি নিজের মাতৃত্ব হারিয়ে ফেলে। এভাবে 1 বছর কেটে যায়। নাফিসও নিজের ওই জীবন মেনে নেয়। নিজেকে শুধরানোর চেষ্টায় নেমে পড়ে সে। নিজের করা ভুলগুলো অনুধাবন করতে শুরু করে। যে সম্পদ নিয়ে তার এত অহংকার ছিল, বাস্তবে তো কিছুই তার ছিল না। সে শুধুমাত্র কারো জারজ সন্তান ছাড়া আর কিছুই না। ভাগ্যক্রমে সুনয়নার মতো নিষ্পাপ একটা নারী এসেছিল তার জীবনে। সৃষ্টিকর্তা তাকে পরীর মতো ফুটফুটে একটা সন্তান দিয়েছিল, কিন্তু সব হারিয়েছে তার নিজের ভুলে। এভাবে আরো 6টা মাস কেটে যায়। সানা পাশে সরকারি কলেজে ভর্তি হয়। সে কলেজে ভর্তি হয়ে কিছু টিউশনি জোগাড় করে আর ম্যাচে সিট নেয়। এদিকে সুমির বাবার অসুস্থতা দিন দিন বাড়তে থাকে, আর সুমি, ওর যেন এই জীবন আর ভালো লাগছিল না। সে বড় হয়েছে বিলাসিতায়, আর এখন একবেলা ভাত কষ্ট করে জোটে আর তার পাতে। অন্যদিকে তার শরীর আর চেহারাও বেশ খারাপ হয়ে যাচ্ছিল যত্ন আর দামি স্কিন প্রোডাক্টের অভাবে। ইদানিং নাফিসকে সহ্য হচ্ছে না তার, কেন জানি ওকেই দায়ী মনে হয়। কিন্তু স্বার্থপর সুমির চোখে যেন নিজের অন্যায়টা দেখাই পাচ্ছে না। সুমি এভাবেই একদিন 55 বছর বয়সী এক বৃদ্ধের সাথে জড়িয়ে যায়। মূলত সুমিরা যে এলাকায় থাকে, এখানেই কয়টি বাসার মালিক ওই লোক। প্রতি মাসে ভাড়া তুলতে এসে তার সাথে পরিচয়। পরে সে নাফিসকে ছেড়ে ওই লোকের রক্ষিতা হয়ে শহরে একটা ফ্ল্যাটে থাকতে শুরু করে। এবার সুমির বাবা সেই ধাক্কা মেনে নিতে পারেনি। সে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর সুমির মা তার ছোট মেয়ে সানার কাছে চলে যায়, আর সুমি মেতে থাকে নোংরামিতে। সেই লোক নিজের ব্যবসার লাভের জন্য নাকি তার ব্যবসায়িক বন্ধুদের সাথে সুমিকে শুতে বাধ্য করত। কিন্তু একদিন সুমির ওপর এতটাও নির্যাতন করা হয় যে সুমি মৃত্যুর মুখে ঢলে পড়ে। পরে তারা তাকে মেডিকেলের সামনে ফেলে চলে যায়। পরবর্তীতে সুমি নাফিসের কাছে ফিরে গেলে নাফিস তাকে ফিরিয়ে দেয়। তার 1 মাস পরেই নাফিস সারা জীবনের জন্য রংপুর ছেড়ে চিটাগাঙে চলে আসে। এখানেই এখন সে একা থাকে। সবকিছু মনে করে নিজের কান্না করে দেয় নাফিস। সৃষ্টিকর্তার কাছে বারবার ক্ষমা চায় নিজের পাপের। নিজাম এখন তার মায়ের কাছে থাকে জার্মানিতে। যদিও প্রথমে ভেবেছিল বিয়ে শাদী করবে না, কিন্তু জ্যাকসন নামের এক বিদেশি ছেলের ভালোবাসা সে চেয়েও ফিরিয়ে দিতে পারেনি। ছেলেটি অনাথ। পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে সে নিজামকে বিয়ে করে। তাদের একটা কন্যা সন্তানও আছে, মোনালিসা। সুখী সে। সানা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। জীবনে অনেক সংগ্রাম করে আজ সে এই পর্যায়ে এসেছে। সে এখনো বিয়ে করেনি, চাকরি সূত্রে ঢাকায় থাকে। তার মা তার সাথেই আছে। এখন সে বেশ নীরব হয়ে গেছে, চুপচাপ থাকে সারাদিন। নিজের করা পাপের জন্য অনুশোচনা হয় তার। আর সুমি, সে এখন মানসিক ভারসাম্যহীন। তাকে সানা পাবনায় রেখে এসেছে। জীবনে এতগুলা ধাক্কা সে মেনে নিতে পারেনি। হাতে কফি নিয়ে বারান্দায় বসে আছে সুনয়ন আর নরজ। নরজের কাঁধে আলতো করে মাথা রেখে চোখ বুজলো নয়ন। তারপর বলল, তুমি আমার জীবনে আগে আসলে না কেন নরজ? হয়তোবা ভাগ্যে তা লেখা ছিল না। যদি কোনোদিন আমার প্রতি মন উঠে যায়, তবে জেনে রেখো সেদিন আমার আত্মার শেষ দিন। বলেই সুনয়নাকে বকে টেনে নিল। কপালে দিল ভালোবাসার স্পর্শ। ভালোবাসা সুন্দর, যদি জীবনের সঠিক মানুষটা আসে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।